হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি পলিটিক্যাল সায়েন্স থেকে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকে হলো তোমাদের ভিক্টোরি ইউটিউব বেচের পলিটিক্যাল সায়েন্স থেকে ফার্স্ট ক্লাস। তোমাদের জন্য বলেছি একটা সিরিজ শুরু করেছি আমরা দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে, যেখানে আমরা এসটিজিটি যে চারটা সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, চারটা সাবজেক্ট থেকে আমরা সবাই মিলে তোমাদের জন্য কিন্তু একটা ক্লাসেস নিয়ে আসবো, যেখানে আমরা যে 1500 অর্থাৎ 1500 এমসিকিউ সিরিজ কিন্তু শুরু করেছি। আর এই 1500 এমসিকিউ সিরিজ যেটা রয়েছে, পার সাবজেক্টে আমরা 1500 করে কিন্তু আমরা দেখছি। সেখান থেকে প্রতিটা ক্লাসের মাধ্যমে আমরা 50 এমসিকিউস করে কিন্তু ডিসকাস করছি। কিন্তু আমাদের সেখানে শুধু 50টাই আমরা এমসিকিউ শিখছি এরকমটা কিন্তু নয়, কারণ তোমাদেরকে আগে যেভাবে ইতিহাস ক্লাস, ইকোনমিক্স ক্লাস দিয়েছি, সেম ভাবে আজকের পলিটিক্যাল সায়েন্স ক্লাসও থাকবে, যেখানে আমরা প্রথমত এমসিকিউটা দেখবো, সেটার পাশাপাশি আমরা কিন্তু এক্সপ্লেনেশনও দেখবো। তাহলে দেখবে একটা কোশ্চেনের মাধ্যমে আমরা আরো 2-4টা ইনফরমেশন কিন্তু জানতে পারছি। তাহলে তোমরা ওভার ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসের শেষে শুধু আমরা 50টা শেখা হয়নি, আরো অনেক বেশি কিন্তু এখান থেকে আমাদের জানা হয়ে গেছে। তো সেরকম ভাবে কিন্তু প্রতিটা ক্লাস আমরা নিয়ে আসবো। আর শুধুমাত্র যে আমি নিয়ে আসবো এরকম নয়, আমাদের স্যার ম্যাডাম তারাও তোমাদের জন্য খুব শীঘ্রই কিন্তু ক্লাসেস নিয়ে আসবে। আর তাছাড়া তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাসও কন্ডাক্ট করব। সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারের পাশে থাকো, তোমাদের জন্য আর অনেক কিছুই আমরা নিয়ে আসবো। যাই হোক, আজকে হলো পলিটিক্যাল সায়েন্স থেকে এই সিরিজের ফার্স্ট ক্লাসটা। তার আগে ইতিহাস থেকে একটা ক্লাস, ইকোনমিক্স থেকে একটা ক্লাস আমরা করেছি। আজকে পলিটিক্যাল সায়েন্স থেকে, নেক্সট হবে জিওগ্রাফি থেকে, তারপর আবার প্রতিটা সাবজেক্ট সিকোয়েন্সে হবে, যেটা আমরা সবাই মিলে তোমাদেরকে ক্লাসটা করাবো। আশা করি ভালো লাগবে। আর ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তবেই তোমরা সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। ওকে, টপিকটা তো তোমরা আগে জেনে নিলে, এসটিজিটি ভিক্টোরি ব্যাচ ইউটিউব ক্লাস। এখন অনেকে যদি কনফিউশন থাকে যে ভিক্টোরি ব্যাচটা কি, দেখো এসটিজিটি আমাদের যে ভিক্টোরি ব্যাচটা, যে কোর্সটা আমরা শুরু করেছি, এটা কিন্তু ইউটিউবের মধ্যে আমরা এখানে ইউটিউব ক্লাসের মাধ্যমে আমরা এখানে এমসিকিউ প্র্যাকটিস করব। কিন্তু শুধু এমসিকিউস পারবো এরকমটা কখনো আমাদের সাকসেস মাস্টার অ্যাটলিস্ট হতে পারে না, কারণ শুধু এমসিকিউস পড়ে কোনো লাভ হবে না। আমাদের কনসেপ্ট জানতে লাগবে। কনসেপ্ট জানলে যে কোনো কোশ্চেন আসলে অ্যাটলিস্ট আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো। নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরাও কিন্তু পরীক্ষা দিয়েছি, আমরা ক্লিয়ার করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। কনসেপ্টটা জানলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কনসেপ্টটা জানলে দেখবে তোমাদের আনসার করতে অনেকটা ইজি হয়ে যাবে। কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আনসারটা কোনটা হতে পারে। সেই জন্যই বলছি কনসেপ্ট মেইন, কনসেপ্টটা ফোকাস করো। তারপর কনসেপ্ট ভালোভাবে পড়লে সেম কনসেপ্ট থেকে তোমরা নিজেরাই 20টা-30টা এমসিকিউস নিজেরাই বানাতে পারবে। তার জন্য কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে এমসিকিউ প্র্যাকটিস তো করাবো, পাশাপাশি কনসেপ্ট থাকবে। আর তোমরা যে ওভারঅল ডিটেলস কনসেপ্টটা চাও, তাহলে সেটা ভিক্টোরি ব্যাচ নিতে লাগে। আর সেটা আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেইখান থেকে ভিক্টোরি ব্যাচটা যেটা পেইড কোর্স রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। অনেকে অলরেডি নিয়েছো, তো সেখানে কনসেপ্ট ক্লাসটা করলে, এখানে ইউটিউব ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করলে, আর সেই যে পেইড কোর্সের মধ্যে মক টেস্ট আছে, তারপর মক টেস্টও দিলে, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশনটা আরো অনেক বেশি কিন্তু এগিয়ে থাকবে। ক্লাস, কনসেপ্ট ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, তারপর মক টেস্ট, তাহলে তোমাদেরকে পাশ করাতে আর কি আটকাতে পারবে। সেই কম্পিটিশনে তোমরা অবশ্যই টিকে থাকবে। একটা সিস্টেম করে পড়াশোনা করাটা দরকার। আচ্ছা, যাই হোক, তো পলিটিক্যাল সায়েন্সের যে এমসিকিউ ক্লাস, টোটাল 1500 এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি। আর এখান থেকে পার্ট 1 আজকে হলো 50টা এমসিকিউস নিয়ে ডিসকাস করব। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। তবে কোশ্চেনটা শুরু করার আগেই এটা তোমাদের জন্য রইল, তোমরা বলবে, তোমরা আমার সাথে সাথে আনসার করার চেষ্টা করবে, দেখবে তোমাদেরও হয় কিনা। ইভেন ক্লাসের শেষে এই 50-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের প্রতিটা কমেন্ট আমি পড়ে থাকি, খুবই কমেন্টস গুলো পড়ে কিন্তু খুব ইন্সপায়ার কিন্তু আমরা হই। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, গণতন্ত্র শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এই যে গণতন্ত্র, দেখো আনসার বলছি তার আগে একটু জিনিসটা একটা ধারণা নিয়ে নাও। আমাদের পলিটিক্যাল সায়েন্সে ইউনিট 1-এ যে গণতন্ত্র চ্যাপ্টারটা রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারটা, সেই গণতন্ত্র জিনিসটা কি? এই যে গণতন্ত্র, যে এই ওয়ার্ডটা যে আমরা দেখছি, এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র ওয়ার্ডটা কি? এটা একটা শব্দ থেকে এসেছে, সেটা হলো গ্রিক শব্দ। গ্রিক শব্দ, যার ইংরেজি শব্দ হলো ডেমোক্রেসি। ইংরেজি শব্দ কি? ডেমোক্রেসি। ওকে, কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। কোন ওয়ার্ড থেকে? ডেমোক্রেসি শব্দ থেকে। তো এই যে ডেমোক্রেসি যে শব্দটা, এটা কিন্তু দুইটা ওয়ার্ড মিলে হয়েছে, দুইটা ওয়ার্ড মিলে।
একটা হলো ডেমো আর আরেকটা হলো ক্র্যাটোস, আরেকটা কি ক্র্যাটোস। ওকে, আর এই ডেমো কথার অর্থ কি? এই ডেমো কথার অর্থ হলো জনগণ, ডেমো কথার অর্থ হলো জনগণ, আর ক্র্যাটোস কথার অর্থ হলো শাসন, কি শাসন। ওকে, অর্থাৎ জনগণ, ডেমো কথার অর্থ জনগণ, ক্র্যাটোস কথার অর্থ শাসন, দুইটা মিলিত হলে কি হবে? জনগণের শাসন, জনগণের শাসন। ওকে, জনগণের শাসন, অর্থাৎ ডেমোক্রেসি কথা অর্থ কি? জনগণের শাসন। তো এখানে আমরা দেখলাম গণতন্ত্র, যার ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি, যেটা গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক দুইটা শব্দ থেকে এসেছে, একটা হলো ডেমো আর একটা হলো ক্র্যাটোস। ডেমো কথা অর্থ হলো গণতন্ত্র, জনগণ, আর ক্র্যাটোস কথা অর্থ হলো শাসন। অর্থাৎ দুইটা মিলিত হলে, ডেমো আর ক্র্যাটোস মিলিত হলে ডেমোক্রেসি হচ্ছে, তো এটার মিলিত যে প্রতিশব্দটা সেটা হলো জনগণের শাসন। অর্থাৎ জনগণ যে শাসন করবে, জনগণ যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, কিছু একটা ডিসিশন নেওয়া হলে সেখানে জনগণ কি করবে? তাদের যে ডিসিশন রয়েছে সেখানে কিন্তু তারাও কি করবে? তারাও কিন্তু পার্টিসিপেট করবে। ওইটাকে বলা হয় কি? গণতন্ত্র, জনগণের শাসন। ওকে, অর্থাৎ জনগণের দ্বারা যে জনগণের জন্য যে শাসন, ওইটাই বেসিক্যালি জনগণকে ফোকাস করা হয়, জনগণের শাসন, ওইটাই হলো ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের যে মানেটা রয়েছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু মনে রাখবে। তো এখানে আনসারটা কি হলো? কোন শব্দ থেকে এসেছে? অপশন বি, গ্রিক শব্দ থেকে এসেছে। তো আনসার কি? আনসারটা অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার 1 নাম্বার? ওকে, নেক্সট। আচ্ছা, এখানে দেখুন এখন এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। কি রয়েছে? গণতন্ত্র শব্দটি ইংরেজির রূপ, ইংরেজি ওয়ার্ড হলো ডেমোক্রেসি, আগেই দেখলাম। এটি কোন শব্দ থেকে এসেছে? এটি গ্রিক ভাষা থেকে কিন্তু এসেছে। গ্রিক শব্দ ডেমোস, ডেমোস তার অর্থ হলো জনগণ, ওই যে ডেমোস বলেছিলাম, তো জনগণ। আর ক্র্যাটোস শব্দের অর্থ কি? শাসন বা এটা ক্ষমতাও বলা হয়, মানে জনগণের শাসন বা জনগণের ক্ষমতা। ওকে, তাই ডেমোক্রেসি কথাটি হলো ডেমোস আর ক্র্যাটোস মিলে, অর্থাৎ জনগণের শাসন বা জনগণের ক্ষমতা, জনগণের কি পাওয়ার রয়েছে, জনগণের কি শাসন, সেটাই কিন্তু বোঝা যায় কি গণতন্ত্র বা ডেমোক্রেসি। অ্যাথেন্স প্রথম গণতন্ত্রের ধারণা উদ্ভব ঘটে। অ্যাথেন্স হলো একটা জায়গার নাম যেটা রয়েছে গ্রিস। ওকে, গ্রিসের একটা জায়গা রয়েছে অ্যাথেন্স। সেই অ্যাথেন্সের মধ্যে এই গণতন্ত্রটা কি, ডেমোক্রেসিটা কি, সর্বপ্রথম কিন্তু এটা উদ্ভব হয়েছে। সেখান থেকে তারপর অন্যান্য দেশের মধ্যে এগুলি ছড়িয়েছে। আর এই অ্যাথেন্সের মধ্যে তখন কিন্তু একদম সরাসরি ভাবে কোনো কিছু এরকম, মানে কোনো ডিসিশন নেওয়া হলে, কোনো কিছু নেওয়া হলে সরাসরি জনগণ কিন্তু ডিরেক্টলি পার্টিসিপেট কিন্তু করতো, একদম সরাসরি গণতন্ত্র কিন্তু ছিল অ্যাথেন্সে, যেটা অ্যাথেন্স কোথায় রয়েছে? গ্রিসের মধ্যে রয়েছে। ওকে, তো সর্বপ্রথম ডেমোক্রেসি যে ধারণাটা সেটা কোথায় উদ্ভব হয়? অ্যাথেন্সে, গ্রিসের যে অ্যাথেন্সে। ক্লিয়ার? তো এখান থেকে দেখো অনেকগুলো আমরা ইনফরমেশন জানলাম। গণতন্ত্র শব্দ ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, কোন ভাষা থেকে এসেছে? গ্রিক থেকে। কোন দুইটা ওয়ার্ড থেকে? ডেমোস আর ক্র্যাটোস থেকে। ডেমোস কথার অর্থ হলো জনগণ, ক্র্যাটোস কথার অর্থ হলো শাসন বা ক্ষমতা, অর্থাৎ দুইটা মিলিত হলো জনগণের ক্ষমতা বা জনগণের শাসন। আর কোথায় যে গণতন্ত্রের ধারণা সর্বপ্রথম উদ্ভব ঘটে, তখন কি হবে? অ্যাথেন্সে, সেটা কোথায়? গ্রিসে। ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন 2 নম্বর। ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ একটু আগেই তো পড়েছি, ডেমোস কথার অর্থ হলো জনগণ। ডেমোস কথার অর্থ হলো কি? জনগণ, যেটা ওই যে গ্রিক শব্দ ডেমোক্রেসি যেটা রয়েছে তার একটা যে ডেমোস রয়েছে, ডেমোস আর ক্র্যাটোস মিলিত হয়েই তো ডেমোক্রেসি হয়েছে, ওই যেটার মানে জনগণের শাসন। আর শুধু ডেমোস কথার মানে হলো কি? সেটা হবে জনগণ। ক্লিয়ার? জনগণ। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। এক্সপ্রেশন এখানে দেখো রয়েছে, পয়েন্ট ওয়াইজ দেওয়া হয়েছে। ডেমোস শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, এর অর্থ হলো জনগণ বা পিপল, জনগণ বা পিপল। এটি গণতন্ত্রের মূল ধারণার অংশ, মানে গণতন্ত্রের মূল ধারণার অংশ কিন্তু হলো যে ডেমোস রয়েছে, ডেমোস ওয়ার্ডটা। ডেমোস জনগণের প্রতিনিধি নির্দেশ করে, যারা শাসনের ভিত্তি, মানে ডেমোস কি করে? জনগণের যে প্রতিনিধি নির্দেশ করে, জনগণের প্রতিনিধি, যেরকম যে আমাদের যদি ভারতবর্ষে যদি বলি যে আমরা কিন্তু এখন ধর দেশে কোনো কিছু একটা ডিসিশন নেওয়া হবে বা কে প্রধানমন্ত্রী হবে, সেটা কিন্তু আমরা সরাসরি গিয়ে কিন্তু সেটা আমরা ভোট দিই না, নির্বাচন হচ্ছে, আমরা সরাসরি কিন্তু আমাদের ভোটের দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে না, আমরা প্রতিনিধি পাঠাচ্ছি। ধরো আমরা এখন ভোট দিলাম, নির্বাচন হলো, কোনো একটা এমএলএ আমরা বানালাম বা তারা এমএলএ বানালাম, বা এই যে তো আমরা প্রতিনিধি পাঠাচ্ছি। ওই প্রতিনিধি গিয়ে কিন্তু তারা যে অন্যান্য যে মিনিস্টার রয়েছে তাদেরকে বানানো হলো, কে কোন ডিপার্টমেন্টে থাকলো
কোন মিনিস্টার থাকবে, তো আমরা কি প্রতিনিধি দ্বারা পাঠানো কিন্তু হচ্ছে। তো আমাদের ভারতবর্ষেও কিন্তু এই প্রতিনিধির মাধ্যমেই কিন্তু করা হয়। বেসিক্যালি আমাদের এটা হলো পরোক্ষ গণতন্ত্র। মানে গণতন্ত্রের একটা জিনিস মনে রাখবে যে গণতন্ত্রে কিন্তু যে দুইটা ধরন, একটা হলো প্রত্যক্ষ, একটা হলো কি প্রত্যক্ষ, আরেকটা হলো পরোক্ষ। পরোক্ষ ওকে, প্রত্যক্ষ মানে যেটা হলো সরাসরি ডিরেক্টলি। এরকম যে প্রত্যক্ষ গণতন্ত্র এটা কিন্তু বর্তমানে একটা দেশই আছে, যেটা সুইজারল্যান্ডে আছে। বর্তমানে কথা আমি বলছি। যেরকম এখন ধরো যদি আমাদের দেশে প্রত্যক্ষ গণতন্ত্র থাকতো, আমাদের দেশের মধ্যে 140 কোটির উপর মানুষ আছে, কোনো একটা কিছু ডিসিশন নেওয়া হবে, 140 কোটির উপর মানুষের সবাইকে জিজ্ঞেস করা কি সম্ভব হবে? অফকোর্স হবে না, অফকোর্স হবে না। তো সেই ক্ষেত্রে কি হবে যে প্রতিনিধি পাঠানো, ধরো 50 জন 60 জন 50,000 60,000 জন থাকবে, তাদের পক্ষ থেকে একজন থাকবে প্রতিনিধি, যে এমএলএ এমপি হিসাবে যে থাকে। তো এরকম প্রতিনিধি থাকে, তারা গিয়ে অন্যদেরকে আবার তারা নির্বাচন অন্যদেরকে যে করা হয়। তো ওই একটা প্রতিনিধির মাধ্যমে কিন্তু চলে। তো ওই যে আমাদের হয়ে তারা মানে ইনডিরেক্টলি যে থাকে, তো সেটা কিন্তু হলো পরোক্ষ। কিন্তু যারা সরাসরি অংশগ্রহণ করে, সরাসরি অংশগ্রহণ কোথায় করতে পারে? যেখানে লোকজন কম থাকে। বেশি লোকজন থাকলে সবাই মিলে সবাই থাকে, সবাইকে জিজ্ঞেস করতে সম্ভব হবে না। তার জন্য প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে সুইজারল্যান্ডে আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ হলো যেটা ইনডিরেক্টলি থাকে আর কি, ওই যে প্রতিনিধি দ্বারা যে শাসন করা, প্রতিনিধির দ্বারা যে অংশগ্রহণ করা হয় সেটা। আর প্রত্যক্ষ হলে যেটা সরাসরি অংশগ্রহণ করা হয় সেটা। ধরো এখন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, দেশের সব জনগণ তারা ভোট দিয়েছে, যারা বেশি ভোট পেয়েছে সে এখন রাষ্ট্রপতি হয়েছে। তো ওইটা হলো সরাসরি, যেটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ কিন্তু এখন দেখা গেল যে রাষ্ট্রপতি যে নিয়োগ করা হবে সেটা আমরা ধরো এমএলএ এমপি বানালাম, তারা গিয়ে আরো বানালো। এখন দেখা গেল যে মুখ্যমন্ত্রী বা যারা রয়েছে তারা গিয়ে আবার প্রধানমন্ত্রী আসছে, তাদের জাস্ট একটা এক্সাম্পল, মানে প্রতিনিধি দ্বারা যেটা হচ্ছে, তো সেটা হয়ে যাবে পরোক্ষ গণতন্ত্র, যেটা আমাদের ভারতবর্ষে পরোক্ষ গণতন্ত্র। তো প্রত্যক্ষ আর পরোক্ষটা আশা করি বুঝতে পেরেছো। তো এই ডেমোস কি? ডেমোস যে জিনিসটা জনগণের প্রতিনিধি নির্দেশ করে, মানে ডেমোস হলো জনগণ, তো জনগণের যে প্রতিনিধি থাকবে সেই প্রতিনিধিটা নির্দেশ করে, যারা শাসন করে। শাসন কারা করে? প্রতিনিধি করে। প্রতিনিধিকে কারা চুজ করে? আমরাই কিন্তু চুজ করি। প্রতিনিধিদের আমরা চুজ করলাম, তারপর তারা শাসন করছে, তো সেইখান থেকে কিন্তু শাসন কার্য পরিচালনাটা কিন্তু হচ্ছে। ওকে, তাই ডেমোক্রেসি শব্দের ডেমোস মানে জনগণ, আর ক্র্যাটোস মানে হলো ক্ষমতা বা শাসন। ক্ষমতা বা শাসন মানে ডেমোস হলো জনগণের প্রতিনিধি, যারা শাসন করে, শাসনের ভিত্তি থাকে। তো ডেমোস হলো বেসিক্যালি জনগণ, ক্র্যাটোস হলো ক্ষমতা। ক্লিয়ার এতটুক? নেক্সট হয়েছে 3 নাম্বার। ক্র্যাটোস শব্দের অর্থ কি? ক্র্যাটোস শব্দের অর্থ হলো শাসন বা ক্ষমতা। শাসন বা ক্ষমতা, এটা তো আগে অলরেডি আমরা দেখে নিয়েছি। এক্সপ্রেশন কি রয়েছে? ক্র্যাটোস শব্দটি গ্রিক ভাষা থেকে উদ্ভব হয়েছে, যে গ্রিক ভাষা থেকে এসেছে। এর অর্থ হলো শাসন, ক্ষমতা বা রুল বা পাওয়ারও বলা হয়। এটি গণতন্ত্রের দ্বিতীয় অংশ। যে গণতন্ত্রের দ্বিতীয় অংশ বলতে প্রথমটা হলো তো ডেমোস, প্রধান অংশটা ডেমোস, তারপরে আসবে দ্বিতীয় পার্টটা ক্র্যাটোস। দুইটা মিলিত হয়ে না ডেমোক্রেসি হয়েছে। এটাই বলা হয়েছে ক্র্যাটোসটা দ্বিতীয় অংশ, ডেমোক্রেসি ওয়ার্ডের দ্বিতীয় অংশ। ডেমোস মানে হলো জনগণ, আর ক্র্যাটোস মানে হলো ক্ষমতা, মিলিয়ে ডেমোক্রেসি মানে জনগণের শাসন। বেসিক্যালি ডেমোস হলো জনগণ, ক্র্যাটোস মানে হলো ক্ষমতা, দুইটা মিলেই হয়েছে জনগণের শাসন। কি? জনগণের শাসন। ডেমোস কথার অর্থ হলো, ডেমোস কথার অর্থ কি? জনগণ। ক্র্যাটোস কথার অর্থ কি? শাসন বা ক্ষমতা। আর দুইটা মিলেই হয়েছে ডেমোক্রেসি, যার মানে হলো জনগণের শাসন বা জনগণের ক্ষমতা। ক্লিয়ার? তারপর তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে 4 নম্বর, গণতন্ত্রের আক্ষরিক অর্থ কি? গণতন্ত্রের যে আক্ষরিক অর্থটা সেটা কি? রাজাদের শাসন, জনগণের শাসন, ধর্মীয় শাসন, আইনের শাসন। এখনই তো পড়লাম গণতন্ত্র হলে রাজাদের শাসন তো অফকোর্স হবে না, ধর্মীয় যে শাসন সেটাও হবে না, আইনের শাসন না, সেটা হবে জনগণের শাসন। গণতন্ত্রের আক্ষরিক অর্থ, গণতন্ত্রের অ্যাকচুয়াল মিনিংটাই হলো জনগণের শাসন। তো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। এক্সপ্লেনেশন কি রয়েছে? ডেমোক্রেসি শব্দটি গ্রিক যে ডেমোস অর্থাৎ তার অর্থ হলো জনগণ, এবং ক্র্যাটোস তার অর্থ ক্ষমতা বা শাসন থেকে এসেছে। এর আক্ষরিক অর্থ হলো জনগণের শাসন, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা উৎস জনগণ নিজে। মানে রাষ্ট্রের যে ক্ষমতাটা কোথা থেকে আসবে, ক্ষমতা যে পাওয়ারে কে থাকবে না থাকবে সেটা কিন্তু জনগণের উপর ডিপেন্ড করে, কারণ জনগণই তো যে ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠাচ্ছে, তারপর প্রতিনিধিকে অন্যদেরকে যে অ্যাপয়েন্ট করছে, তো জনগণের দ্বারাই তো হচ্ছে। তার জন্য যে ডেমোক্রেসিও সে যে একটা আক্ষরিক অর্থ, এটাকে যে জনগণের শাসনই কিন্তু বলা হচ্ছে। ক্লিয়ার?
জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে, মানে জনগণ যে নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়, ভোট হয়, ভোটের মাধ্যমে জনগণরা কি করছে, যে ভোট দেওয়া হচ্ছে। এখন যেখানে প্রত্যক্ষ গণতন্ত্র আছে, যে ভোটের মাধ্যমে যে ডিরেক্টলি ধরো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যারা আছে তাদেরকে ডিরেক্টলি বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হলে সেখানে ডিরেক্টলি জনগণরা পার্টিসিপেট করতে পারে, সেটা প্রত্যক্ষ গণতন্ত্রে। আর পরোক্ষ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের কে চুজ করা হয়, তারা গিয়ে আবার যে চুজ করে, মানে প্রতিনিধির মাধ্যমে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, নির্বাচন কিন্তু হচ্ছে। তো এই নির্বাচনের মাধ্যমে কি করা হয়, সরকার গঠন করা হয়। তাই সঠিক উত্তর জনগণের শাসন। তার আনসারটা হলো জনগণের শাসন। নেক্সট কোশ্চেন, গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায়? এই যে গণতন্ত্রের সূচনা, গণতন্ত্র সর্বপ্রথম যে কোথায় উদ্ভব হয়েছিল, ওই যে ফার্স্ট কোশ্চেন করেছিলাম, তারপর এক্সপ্লেনেশন করেছিলাম, সেখানেই তো ছিল। আনসারটা কি ছিল? অ্যাথেন্স। অ্যাথেন্স। তো আনসার ইজ অপশন সি। অ্যাথেন্স। তো আনসার অপশন নাম্বার সি, অ্যাথেন্স। রোম হবে না, স্পার্টাও হবে না, মিশরও হবে না, আনসারটা হবে অপশন সি, অ্যাথেন্স। ওকে, এই যে গণতন্ত্রের সূচনা প্রাচীন গ্রিসে এসেছে, মানে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে, প্রাচীন গ্রিসের একটা জায়গা রয়েছে অ্যাথেন্স, এখানে কিন্তু গণতন্ত্রের সূচনাটা হয়েছে। নাগরিকরা সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশ নিত, মানে প্রাচীন গ্রিসের মধ্যে যখন প্রাচীন গ্রিসের মধ্যে একটা জায়গায় অ্যাথেন্স, তো ওইখানে যখন সর্বপ্রথম গণতন্ত্র যে জিনিসটা কি, তার ধারণাটা এসেছে, ওইটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তখনই কিন্তু মানে সরাসরি ভাবে নির্বাচন করা হতো, সরাসরি কোন ডিসিশনে জনগণরা কিন্তু পার্টিসিপেট করতো। বেসিক্যালি প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, যেটা সরাসরি কিন্তু নির্বাচনের মাধ্যমে কোনো ডিসিশন নেওয়া হতো প্রাচীন গ্রিসে, অ্যাথেন্সে। এটি ছিল বিশ্বের প্রথম সরাসরি গণতন্ত্রের উদাহরণ। আর এটি ছিল মানে বিশ্বের মধ্যে, সারা বিশ্বে প্রথম, মানে সরাসরি ভাবে যে কোনো কিছু নির্বাচন বা সরাসরি যে কোনো কিছু একটা নেতাকে অ্যাপয়েন্ট করা, কোনো একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারাই আছে তাদেরকে যে অ্যাপয়েন্ট করা সরাসরি ভাবে, মানে প্রত্যক্ষ গণতন্ত্র, সেটা কিন্তু সর্বপ্রথম প্রাচীন গ্রিসে অ্যাথেন্সে করা হয়। তো যদি বলা হয়, কোশ্চেন আসতেই পারে যে সর্বপ্রথম প্রত্যক্ষ গণতন্ত্র যে কোথায় যে চালু হয়েছে, গ্রিসের অ্যাথেন্সে, প্রাচীন গ্রিসে অ্যাথেন্সে, বা প্রাচীন গ্রিসে অ্যাথেন্সে কোন গণতন্ত্র সর্বপ্রথম ছিল, প্রত্যক্ষ বা এটা সরাসরি গণতন্ত্র কোনটার মধ্যে ছিল, প্রাচীন গ্রিসের মধ্যে। বিভিন্ন ভাবে কোশ্চেন কিন্তু আসতেই পারে, এটার মাধ্যমে অনেকগুলো কিন্তু ইনফরমেশন আমরা জেনে নিয়েছি। ওকে, এখন যে নেক্সট এমসিকিউ যেটা রয়েছে সেটা 6 নম্বর এমসিকিউর মধ্যে কি রয়েছে দেখো। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো, যে আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র জিনিসটা কি। যে আব্রাহাম লিঙ্কন, বিভিন্ন এরকম অনেকজন ছিল, অনেক ফেমাস পার্সন, তারা কি করেছে, গণতন্ত্র বা বিভিন্ন পলিটিক্যালি সংজ্ঞা, বিভিন্ন টার্ম নিয়ে সংজ্ঞা দিয়েছেন। তো সেম ভাবে আব্রাহাম লিঙ্কনও কিন্তু পলিটিক্যাল নিয়ে কিছু সংজ্ঞা দিয়েছেন, গণতন্ত্র নিয়ে সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার, অর্থাৎ অপশন নাম্বার এ। এটা কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন। আসতেই পারে, ধর এটা দিয়ে দেবে, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। এই যে ধারণাটা, এই ধারণাটা কে দিয়েছেন? তখন হবে আব্রাহাম লিঙ্কন। বা ঘুরিয়ে আসতে পারে, আব্রাহাম লিঙ্কন নিচে কোন ধারণাটা দিয়েছেন, তখন আনসার হবে এটা। বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। জনগণের দ্বারা মানে জনগণের দ্বারা যে ভাগ নেওয়া হয় গণতন্ত্রের মধ্যে, জনগণ যে ভোট দিচ্ছে নির্বাচনের মধ্যে, তো ওই জনগণের দ্বারা হচ্ছে, জনগণের দ্বারাই কিন্তু সরকার গঠিত হচ্ছে। জনগণের জন্য এই যে সরকার গঠিত হচ্ছে, কেন হচ্ছে, কার জন্য হচ্ছে? জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য হচ্ছে। আর জনগণের সরকার, সরকার কার? সরকার জনগণের। আর সরকার কিন্তু জনগণের জন্য। সরকার কেন এসেছে, কেন গঠন করা হচ্ছে? জনগণের জন্য গঠন করা হয়েছে। তো এটাই জনগণের সরকার। ক্লিয়ার? তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন জনগণের কর্তৃক ও সেবার উপর ভিত্তি করে। মানে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ডেফিনিশন দিয়েছে জনগণের কাছে মানে জনগণের কাছে সেবার উপর ভিত্তি করে কিন্তু দিয়েছেন। অর্থাৎ তার মানেটা কি দেখো, তার মানে হলো সরকার জনগণের দ্বারা পরিচালিত হয়। সরকার কাদের দ্বারা পরিচালিত হবে? সরকার জনগণের দ্বারা পরিচালিত হবে, মানে জনগণের দ্বারা, জনগণের জন্য কাজ করে। সরকার কার জন্য কাজ করে? গভর্নমেন্ট কার জন্য কাজ করে? জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য কিন্তু কাজ করে থাকে। এবং জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি যে একটা দায়বদ্ধ রয়েছে, একটা রেসপন্সিবিলিটি রয়েছে, সেটা কিন্তু সরকার রয়েছে। তার জন্য জনগণের সরকার। সরকারটা কার? সরকারটা জনগণের। আর এই যে টার্মটা খুব সুন্দর কিন্তু, এই টার্মটা যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার, টার্মটা কে দিয়েছেন? আব্রাহাম লিঙ্কন।
ক্লিয়ার? এটাই ছিল এই যে এটার এক্সপ্লেনেশনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম কিন্তু এটা, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 7 নাম্বার, গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস কি? গণতন্ত্রের যে সার্বভৌম ক্ষমতার উৎসটা কি? রাজা, সংবিধান, জনগণ নাকি বিচারক? জনগণের মধ্যে এই যে গণতন্ত্রের যে মানে মেইন যে পাওয়ারফুলের মধ্যে থাকে যে কার জন্য হচ্ছে বা কে মেইন থাকছে, অবভিয়াসলি জনগণ। এতক্ষণ তো এটাই বললাম, ওই যে বললাম না সরকার কেন আছে? জনগণের জন্যই তো আছে, জনগণের দ্বারাই তো সরকার গঠিত হচ্ছে। আর জনগণই সরকার গঠন করা হচ্ছে, মানে তাদের ডিসিশনে কিন্তু হচ্ছে বেসিক্যালি যে নির্বাচনের মাধ্যমেই তো হয়। তারপর জনগণের জন্যই হচ্ছে, জনগণের জন্যই কিন্তু সরকার আছে। তো বেসিক্যালি গণতন্ত্রের যে সার্বভৌম মানে মেইন যে থাকে সেটা কিন্তু জনগণই থাকে। তো আনসারটা কি হবে? আনসার হবে অপশন নাম্বার সি, জনগণ। আনসার অপশন নাম্বার সি, জনগণ। ক্লিয়ার? এক্সপ্লেনেশনে কি রয়েছে দেখো, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস হলো জনগণ, মানে গণতন্ত্রের সর্বোচ্চ যে সবচেয়ে উপরে যে ক্ষমতা উৎসটা কে? জনগণ। জনগণ নির্বাচন করে প্রতিনিধি ও সরকার গঠন করে, যে জনগণ কি করে নির্বাচন করে, যে ভোটের মাধ্যমে প্রতিনিধি ও সরকার গঠন করা হয়। কারণ আমরা কিন্তু ডিরেক্টলি গিয়ে আমরা সিলেক্ট করি না যে প্রধানমন্ত্রী কে হবে, আমরা প্রতিনিধির মাধ্যমে, মানে ওই যে পরোক্ষ গণতন্ত্র রয়েছে, আমরা যে এমপি এমএলএ তাদেরকে আমরা ভোট দিলাম, তারা গিয়ে অন্য যারা রয়েছে তাদেরকে ভোট দিল, ওই পরোক্ষর মাধ্যমে কিন্তু এটা নির্বাচন করা হচ্ছে। তো বেসিক্যালি জনগণ নির্বাচনের এই যে জনগণ নির্বাচন করা হচ্ছে, ভোট দেওয়া হচ্ছে করে প্রতিনিধি ও সরকার গঠন করে থাকে। এতে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং নিয়ন্ত্রণযোগ্য হয়। তাতে কি হয়, যেহেতু জনগণের দ্বারাই কিন্তু কোনো প্রতিনিধি কে হবে তাকে চুজ করা হচ্ছে, সেই প্রতিনিধিকে চুজ করছে যে রাষ্ট্রপতি কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে, তাদেরকে সেই প্রতিনিধি কিন্তু চুজ করছে। আর তারা কিন্তু চাইবে যে কোনো যে সরকার থাকুক না কেন, সবাই কিন্তু চাইবে যে আমি যে একটা কাজ করি তাহলে গভর্নমেন্টে যে জনগণ রয়েছে তারা পছন্দ করবে, কারণ জনগণের হাতেই তো রয়েছে যে কে থাকবে না থাকবে, কারণ তারাই তো ভোটটা দেয়, আমরাই তো ভোটটা দিই। তো এখন তার জন্য কি থাকে, একটা কাজটা কিন্তু কন্ট্রোল থাকে। যদি এরকম জনগণের হাতে না থাকতো, যে পাওয়ারে আছে সেও যদি সবসময় আসতো, তাহলে তো সেটা অন্যরকম একটা হয়ে যাবে, মানুষের জনগণের কল্যাণের জন্য ভাববে না, নিজেই সব ফায়দার কথা চিন্তা করবে। কিন্তু যদি দেখা যায় আমাদের ধরো জাস্ট এক্সাম্পল, আমি এখন গভর্নমেন্টের আমি রয়েছি কোন মিনিস্ট্রি রয়েছি, আমার এটা কিন্তু আসবে যে আমি যদি ভালো কাজ না করি 5 বছর পরে আমাকে তো সরিয়ে দেবে, কারণ গভর্নমেন্ট তো জনগণ তো আমাকে ভোট দেবে না। এখন যদি আমি ভালো কাজ করি, যে জনগণ আমার ভোট দেবে, তো ভালো কাজ করলে ভালো কাজটা কাদের জন্য হচ্ছে? জনগণের জন্য হচ্ছে। তার জন্য জনগণ যেহেতু তার এই পাওয়ারটা থাকে, সেই জন্যই কিন্তু সবকিছু একটা ব্যালেন্স থাকে, সুন্দরভাবে কিন্তু কাজটা পরিচালনা হয়ে থাকে। তার জন্য সরকার জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ থাকে এবং সেটা নিয়ন্ত্রণযোগ্য কিন্তু হয়। ক্লিয়ার? নেক্সট রয়েছে 8 নাম্বার, প্রাচীন এথেন্সে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল? যে প্রাচীন গ্রিসের মধ্যে যে এথেন্সে কোন ধরনের ছিল? এখানে তো সর্বপ্রথম ডেমোক্রেসি এটা ইন্ট্রোডিউস হয়েছিল, আর সেখানে কিন্তু সরাসরি মানে প্রত্যক্ষ গণতন্ত্র সিস্টেম কিন্তু ছিল। তো প্রত্যক্ষ গণতন্ত্র সর্বপ্রথম প্রাচীন গ্রিসের এথেন্সেই কিন্তু ছিল। তো অপশন কি রয়েছে? পরোক্ষ না, পরোক্ষ তো ছিল না। প্রতিনিধির মাধ্যমে না, প্রতিনিধির মাধ্যমেও ছিল না। সমাজতান্ত্রিকও ছিল না, ছিল সরাসরি মানে প্রত্যক্ষ, সরাসরি মানে প্রত্যক্ষ কিন্তু গণতন্ত্র কিন্তু ছিল প্রাচীন গ্রিসের এথেন্সে। এখানে দেখো আবারও পয়েন্ট ওয়াইজ আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। প্রাচীন এথেন্সে জনগণ সরাসরি নীতি ও আইন প্রণয়নে অংশগ্রহণ করত। প্রাচীন এথেন্সের জনগণটা সরাসরি ভাবে কি নীতি হবে, কি আইন প্রণয়ন হবে না হবে, সেটা মধ্যে সরাসরি অংশগ্রহণ করতো, কারণ তখন লোকজন তো কম ছিল, তার জন্য সেটা পসিবল ছিল। এখন যদি আমি ভারতে বলি এত মানুষ, সবাই গিয়ে ডিরেক্টলি যদি নিয়ম কানুন কি হবে, আইন প্রণয়ন হবে কি হবে না, সংবিধান সংশোধন হতে গেলে সবার যদি মতামত নেওয়া হয়, তাহলে 4-5 মাস লেগে যাবে বা তার থেকে বেশি, বা হবেই না, প্রবলেম হয়ে যাবে। সেই জন্য এখন পরোক্ষ গণতন্ত্রের মাধ্যমে কিন্তু হচ্ছে, বাট সব দেশে আবার সমান নয়। কিছু কিছু দেশে, যেরকম বর্তমানে সুইজারল্যান্ডে কিন্তু এখন প্রত্যক্ষ গণতন্ত্র আছে। তো ওইটা আমাদের জিনিসটা জানতে লাগবে, যেটা কনসেপ্টের মধ্যে জানবে যে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় কোথায় আছে, পরোক্ষ গণতন্ত্র কোন কোন দেশে আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আমাদের জানতে লাগে। সেই জন্যই বলি কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ কনসেপ্ট জানলে দেখবে তোমরা কিছু কনসেপ্ট থেকে, বা ধরো কনসেপ্ট তো ডিটেলসে পড়তে লাগে, কিছু যদি কনসেপ্ট পড়ে সেখান থেকে 20টা-30টা কোশ্চেন ইজিলি কিন্তু বানানো যায়। তার জন্য বলি অলওয়েজ কনসেপ্টে ফোকাস করো।
আচ্ছা, নেক্সট কি রয়েছে, নির্বাচিত প্রতিনিধি ছিল খুবই সীমিত বা প্রায় শূন্য, মানে নির্বাচিত প্রতিনিধি তখন প্রতিনিধি প্রায় মানে ছিল না বললেই চলে, বা থাকলেও খুবই লিমিটেড ছিল। নাগরিকরা নিজস্ব ভোট ও সিদ্ধান্তের মাধ্যমে শহরের নীতি প্রভাব ফেলতো। নাগরিকরা যে নিজস্ব ভোটের মাধ্যমে বা তাদের যে সিদ্ধান্ত কি ছিল, সেই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু শহরে যে নীতিগুলো চলতো, কারণ তখনকার সময় মানুষ ও লোকজনও কম ছিল। তাদের দ্বারা জনগণের দ্বারা কোনো ডিসিশন নেওয়া হতো, কোনো নীতি বায়ন কি হবে না হবে সেটা করা হতো, সেটা করা পসিবল ছিল। প্রাচীন গ্রিসে এথেন্সে এরকমই ছিল। আর তখন যে প্রতিনিধি ছিল না বললেই চলে, বা থাকলেও খুবই লিমিটেড ছিল ওই সময় প্রাচীন গ্রিসে এথেন্সে। তাই এথেন্সের গণতন্ত্রকে সরাসরি গণতন্ত্র বলা হয়, আর এই জন্যই এথেন্সের গণতন্ত্রকে সরাসরি গণতন্ত্র মানে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। ক্লিয়ার? তারপর 9 নাম্বার রয়েছে, আধুনিক যুগে কোন দেশে সরাসরি গণতন্ত্রের কিছু রূপ দেখা যায়? মানে সরাসরি গণতন্ত্র মানে প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু রূপ দেখা যায় আধুনিক যুগে কোথায়? অপশন কি রয়েছে? ভারত, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান। আনসারটা কি হবে? ভারত তো হবে না, ভারত তো পরোক্ষ গণতন্ত্র রয়েছে। জাপানও কিন্তু হবে না, জাপানও কিন্তু পরোক্ষ গণতন্ত্র রয়েছে। ফ্রান্সও কিন্তু হবে না, আনসারটা হবে সুইজারল্যান্ড। এই আধুনিক যুগে বা বর্তমানে কিন্তু সুইজারল্যান্ডে সরাসরি গণতন্ত্র কিন্তু রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র রয়েছে। তো আনসারটা কি হবে? আনসারটা অপশন বি হবে। এক্সপ্লেনেশন যদি তোমরা এখানে দেখো, আধুনিক যুগে বড় দেশে পূর্ণ সরাসরি গণতন্ত্র প্রায় অসম্ভব। মানে এই আধুনিক যুগে এত বড় দেশে এত এত মানুষ রয়েছে, এখন এত মানুষ রয়েছে কিভাবে প্রত্যক্ষ গণতন্ত্র হবে? আমাদের দেশের কথাই ভাবো না, 140 কোটির উপরে মানুষ কিন্তু রয়েছে। তো এখন প্রতিটা মানুষকে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় এই ডিসিশনটা কি হবে, এটা কি নেব, সংবিধান সংশোধন কি করব, তাহলে সেটা কি আর পসিবল হবে? অফকোর্স হবে না। সেই জন্য এখন কিন্তু ম্যাক্সিমাম যে বড় বড় দেশগুলিতে পরোক্ষ গণতন্ত্র রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র না। তাছাড়াও আরো অনেক কিছু রয়েছে, সেটা আস্তে আস্তে যখন কনসেপ্ট এগুলি আসবে তখন সেখানেও কিন্তু জানতে পারবে। তো যাই হোক, তো তার জন্য বলেছে আধুনিক যুগে বড় দেশে পূর্ণ সরাসরি গণতন্ত্র প্রায় অসম্ভব বললেই চলে। তবে সুইজারল্যান্ডে, এই যে সুইজারল্যান্ডে যে রেফারেন্ডাম ও গণভোটের মাধ্যমে জনগণ নীতি নির্ধারণে সরাসরি অংশ নেয়, কিন্তু সুইজারল্যান্ডের মধ্যে কিছু সিস্টেম রয়েছে যে রেফারেন্ডাম ও গণভোটের মাধ্যমে কিন্তু জনগণও সেটাতে পার্টিসিপেট করতে পারে, কোনো ডিসিশন নেওয়ার সময় সরাসরি ভাবে পার্টিসিপেট কিন্তু নিতে করতে পারে। নাগরিকরা নতুন আইন ও সংবিধান সংশোধনের বিষয়ে সরাসরি ভোট দিতে পারে। যে ওই সুইজারল্যান্ডের নাগরিকরা নতুন কোনো আইন করা হবে, নতুন কোনো আইন প্রণয়ন করা হবে বা সংবিধান সংশোধনী করা হবে, সেখানে প্রতিটা নাগরিক ডিরেক্টলি কিন্তু অংশগ্রহণ করতে পারে সুইজারল্যান্ডের মধ্যে, যেটা আমাদের দেশে পসিবল হবে না, বা বড় বড় দেশে যেখানে বেশি বেশি মানুষ রয়েছে সেখানে পসিবল হয়ে কিন্তু ওঠে না। তাই সুইজারল্যান্ডকে সরাসরি গণতন্ত্র উদাহরণও বলা হয়। তো সরাসরি গণতন্ত্রের একটি উদাহরণ হলো সুইজারল্যান্ড, আমরা বলতে পারি এই আধুনিক যুগে। নেক্সট হলো 10 নাম্বার কি রয়েছে দেখো, জনগণ প্রতিনিধি নির্বাচন করে যে পদ্ধতিতে শাসন চলে তাকে বলে, মানে জনগণ প্রতিনিধি যে নির্বাচন করে সেই পদ্ধতিটাকে কি শাসন বলা হয়। মানে জনগণ কি করে প্রতিনিধি করলো, সেই প্রতিনিধিকে যে অন্যান্য মিনিস্টার তাদেরকে চুজ করে, তো প্রতিনিধির মাধ্যমে হচ্ছে, তো ওইটাকে কি বলা হয়? ওইটাকে কি সরাসরি গণতন্ত্র বলা হয়? সরাসরি হলে তো প্রতিনিধি আমার দরকার নেই, তাহলে অফকোর্স হবে না। তাকে পরোক্ষ গণতন্ত্র, হ্যাঁ পরোক্ষ গণতন্ত্রটা আনসার হবে, কারণ এতক্ষণ আমরা এটাই তো পড়ছি, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যখন হবে সেটা পরোক্ষ গণতন্ত্র হয়ে যাবে। সমাজতান্ত্রিক গণতন্ত্র এটা হবে না, উদার গণতন্ত্র কিন্তু এটা হবে না। তো আনসারটা হয়ে যাবে অপশন বি, পরোক্ষ গণতন্ত্র। কি পরোক্ষ গণতন্ত্র? বোঝা গেল? যদি কোথাও তোমাদের ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, প্রয়োজন হলে তোমাদের আমি ডাউট সেশনও দেব, দরকার হলে আমি আবারও ক্লাস করিয়ে দেবো, সেম ক্লাস আবারও করিয়ে দেবো, তারপরও কিন্তু তোমাদের যাতে ডাউট না থাকে, তো ডাউট থাকলে অবশ্যই তোমরা বলবে। ওকে, আচ্ছা এক্সপ্লেনেশন চলো দেখে নিই। পরোক্ষ গণতন্ত্র বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হলো সেই ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি নয় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনে অংশ নেয়। মানে পরোক্ষ গণতন্ত্র এরকম একটা জিনিস যেখানে জনগণরা যে সরাসরি ভাবে তো নেয় না, বাট ইনডাইরেক্টলি কিন্তু পার্টিসিপেট করা হয়, ওই প্রতিনিধির মাধ্যমে পার্টিসিপেট করা হয়, প্রতিনিধির মাধ্যমে যে অংশটা নেওয়া হয় ওইটাই পরোক্ষ গণতন্ত্র। আর নির্বাচিত প্রতিনিধি সংসদ বা বিধানসভার নীতি ও আইন
প্রণয়ন করে। আর নির্বাচিত প্রতিনিধিরা কি করে, যে আমরা জনগণরা কি করি, আমরা প্রতিনিধি নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি চুজ করি, তারা যে সংসদে যায়, তারা সংসদে যায়, বিধানসভার মধ্যে তারা থাকে, তারপর তাদের মাধ্যমে যে অন্যান্য ডিসিশন নেওয়া হয় ওই কাজগুলি কিন্তু হয়ে থাকে প্রতিনিধির মাধ্যমে। যেরকম ভারতবর্ষে যদি বলি, ভারতবর্ষে কিন্তু যে সংসদ রয়েছে, সংসদ কোথাও কোথাও দেখা যাচ্ছে এরকমও রয়েছে যেখানে রাষ্ট্রপতি শাসন রয়েছে, আবার কোথাও রয়েছে সংসদের দ্বারা পরিচালিত হয়। আমাদের ভারতবর্ষে সংসদের দ্বারা কিন্তু পরিচালিত হয়। আর আমাদের দেশে যে রাষ্ট্রপতি রয়েছে তিনি কিন্তু হলো নাম সর্বস্ব, রাষ্ট্রপতি হলে কি নাম সর্বস্ব কিন্তু শাসক। আর যদি বলা হয় মানে প্রকৃত শাসক, প্রকৃত শাসক হলো প্রধানমন্ত্রী। জিনিসটা একটু মনে রাখবে, নাম সর্বস্ব, নাম নাম সর্বস্ব কি, নাম সর্বস্ব হলো রাষ্ট্রপতি। এটা কিন্তু আমি ভারতবর্ষেরটা কিন্তু বলছি, নাম সর্বস্ব রাষ্ট্রপতি। আর যদি বলা হয় প্রকৃত মানে অ্যাকচুয়াল যে শাসক, অ্যাকচুয়াল যে শাসক তিনি হলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। আমি ভারতবর্ষের কথাটাই বলছি। নাম সর্বস্ব বেসিক্যালি নামে আমরা দেখা যায় রাষ্ট্রপতি এই কাজ করে, এই কাজ করে। আমরা যখন পলিটিক্যাল সায়েন্স পড়ি দেখবে রাষ্ট্রপতি ওই কাজ করে, তাকে পদচ্যুত করতে পারে, তার কাছে ওই জিনিসটা করতে পারে, রাষ্ট্রপতি সবকিছু করছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু নামে, রাষ্ট্রপতি ওই যে সিগনেচার করবেন নামে রাষ্ট্রপতি, কিন্তু অ্যাকচুয়ালি ডিসিশন কে নিচ্ছে, অ্যাকচুয়ালি সর্বোচ্চ পদে কে রয়েছে, কে কাজ করছে আমাদের দেশে, সেটা হলো প্রধানমন্ত্রী। তার জন্য প্রকৃত শাসক হলো প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে কিন্তু সংসদের দ্বারা পরিচালিত হয়। কিসের দ্বারা? আমাদের ভারতবর্ষে সংসদের দ্বারা পরিচালিত হয়। সংসদের মধ্যে দুটি কক্ষ আছে, একটা হলো লোকসভা, একটা কি, একটা হলো লোকসভা, আরেকটা হলো রাজ্যসভা, একটা লোকসভা আর একটা হলো রাজ্যসভা, একটা লোকসভা একটা রাজ্যসভা। ওকে, এবং রাষ্ট্রপতি তো আছেই, রাষ্ট্রপতি তো আছেই। আর তার মধ্যে রাষ্ট্রপতি তো নাম সর্বস্ব, আর প্রকৃত শাসক হলে প্রধানমন্ত্রী। এখন লোকসভার মধ্যে অনেকজন সদস্য থাকে, রাজ্যসভার মধ্যে অনেকজন সদস্য থাকে। ওই যে লোকসভা রাজ্যসভার মধ্যে কারা সেই সদস্যরা থাকে, তাদেরকে তারাই তো হলো প্রতিনিধি, তারা কিন্তু হলো প্রতিনিধি। ওকে, যেরকম লোকসভা কতজন থাকে বর্তমানে, কত আছে, রাজ্যসভা কতজন থাকে বর্তমানে, কত আছে, কতজনকে নির্বাচনের মাধ্যমে হয়, আবার কিছু কিছু মানুষকে কিন্তু মনোনীত করা হয়, রাষ্ট্রপতির দ্বারা মনোনীত করা হয়। সেটা কিন্তু আজকে ক্লাসে নয়, সেটা যখন এটা নিয়ে আলাদা ক্লাসই আছে সেখানের মধ্যে আমরা ডিসকাস করব লোকসভা রাজ্যসভা নিয়ে। সেখানে অনেক বিশাল জিনিস, অনেক বিশদ জিনিস আছে, সেটা ছোটখাটো বিষয় নয়। এখানে জাস্ট আমি সংক্ষেপে একটু বলে দিলাম যে আমাদের ভারতবর্ষে সংসদের দ্বারা পরিচালিত হয়, যেখানে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি রয়েছে। রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলা হয়, প্রধানমন্ত্রীকে প্রকৃত শাসক বলা হয়। আর বিধানসভা যেটা কিনা রাজ্যের ক্ষেত্রে থাকে, সংসদ যেরকম পুরো দেশের ক্ষেত্রে সেন্ট্রালে থাকে, আর বিধানসভা হলো স্টেটের ক্ষেত্রে থাকে, রাজ্যের ক্ষেত্রে থাকে বিধানসভা এবং বিধান পরিষদ। কিন্তু সবগুলি রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ নেই, কিছু কিছু রাজ্যের মধ্যে শুধু বিধানসভা আছে। যেরকম আমাদের ত্রিপুরার কথা যদি বলি, ত্রিপুরাতে কিন্তু বিধান পরিষদ নেই, ত্রিপুরাতে বিধানসভাই কিন্তু আছে। যেরকম ত্রিপুরাতে বিধানসভার যে লোক সংখ্যা, সিটটা কয়টা রয়েছে, টোটাল 60 কিন্তু রয়েছে। ওই তারা কে, এই যে 60 জন যে সদস্য আছে তারা কে, তারাই হলো প্রতিনিধি। লোকসভার মধ্যে যে টোটাল সদস্য রয়েছে তারা কে, তারাই হলো প্রতিনিধি। রাজ্যসভাতে যে সদস্য রয়েছে তারা কে, তারাই হলো প্রতিনিধি। আর সেই প্রতিনিধিকে জনগণ করা হয়, তারা কিন্তু অন্যান্য ডিসিশন নেওয়া হয়, আইন প্রণয়ন করা হোক, কোনো বিল, যে মানে অর্থ বিল, আরো অনেক কিছু বিল রয়েছে সেগুলি নিয়ে ডিসকাস করা, সংবিধান সংশোধন করা, বিভিন্ন জিনিস রয়েছে তারা কিন্তু করে থাকে। তো এটা প্রতিনিধির মাধ্যমে হচ্ছে, ওইটাই হলো পরোক্ষ গণতন্ত্র। বোঝা গেল পরোক্ষ গণতন্ত্রটা কোন কোন জিনিস। তো নির্বাচিত প্রতিনিধি, ওই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হয়। সংসদের যে লোকটা থাকে, লোকসভা বা রাজ্যসভা, লোকসভা যেটাকে নিম্ন কক্ষ, রাজ্যসভা যেটাকে উচ্চ কক্ষ বলা হয়, ওই দুটি কক্ষের মধ্যে যে সদস্যরা থাকে, এবং রাজ্যের ক্ষেত্রে যে বিধানসভা বিধান পরিষদ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে শুধু বিধানসভাও থাকে, ওই যে সদস্যরা থাকে তারা হলো এক একজন প্রতিনিধি। ওই প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়, বিভিন্ন নীতি নির্ধারণ করা হয়। আর ওই সিস্টেমটাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র, যেরকম আমাদের ভারতবর্ষে পরোক্ষ গণতন্ত্র। ক্লিয়ার? নেক্সট রয়েছে, বড় বড় দেশগুলির জন্য এটি কার্যকর এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করে। আর এই পরোক্ষ গণতন্ত্রটা বড় বড় দেশগুলির ক্ষেত্রে এটা খুবই কার্যকর, কারণ বড় বড় দেশগুলি রয়েছে সেখানে মানুষ বেশি থাকলে প্রত্যক্ষ গণতন্ত্র পসিবল না, তো সেটার ক্ষেত্রে পরোক্ষ গণতন্ত্রটাই পারফেক্ট। আর এই ক্ষেত্রে যদি এরকম পরোক্ষ গণতন্ত্র থাকে তাহলে সেখানে যে অফিসিয়াল ব্যাপার, প্রশাসনিক যে ব্যাপার রয়েছে সেখানে ব্যালেন্স থাকে, একটা স্থিতিশীলতা কিন্তু বজায় থাকে।
যেরকম কিছু উদাহরণ, পরোক্ষ গণতন্ত্রের উদাহরণ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, এগুলি হলো পরোক্ষ গণতন্ত্রের কিছু উদাহরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত পরোক্ষ গণতন্ত্র, যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু পরোক্ষ গণতন্ত্র, জাপানের মধ্যেও কিন্তু পরোক্ষ গণতন্ত্র। এগুলি মনে রাখবে, পরীক্ষাতে আসতেই পারে যে নিচের কোনটাতে যে পরোক্ষ গণতন্ত্রের ব্যবস্থা রয়েছে, তখন এরকম ভারত, যুক্তরাষ্ট্র রয়েছে, জাপান রয়েছে, এগুলি মেন মেন যে নামগুলো রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো আশা করি সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এখানে দেখো, তোমরা এগুলি যে কনসেপ্টটা জানো তাহলে কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন শুধুমাত্র আমি ক্লাস করে গেলাম, পড়ে গেলাম, প্র্যাকটিস করলাম না, তাতে কিন্তু তোমরা অনেকে পিছিয়ে যেতে পারো। যেরকম অনেকেই তোমরা অনেক সময় বলো যে কোশ্চেন তো কমন পড়েছিল কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, বা আনসার এ আনসার করতে গিয়ে বি হয়ে গেল। তো ওইগুলি কেন হচ্ছে? এগুলি প্র্যাকটিসের অভাবে কিন্তু হয়েছে। তো এই প্র্যাকটিসের অভাবে যাতে এই ভুলটা না হয় সেই জন্য প্রথমত আমরা ক্লাস করব, পড়বো, এগুলো তো আছে, পাশাপাশি আমাদেরকে মক টেস্টও দিতে লাগবে। আর সেই মক টেস্টটা যদি তোমরা বাড়িতে থেকে তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে দিতে পারো তাহলে আর তো কোনো কথাই নেই। তাহলে তো তোমাদের প্র্যাকটিসও হচ্ছে, টাইমটাও বাঁচে, বা তোমরা তোমাদের সুবিধা মতে তোমরা সকালে দেবে দাও, রাত্রেবেলা মক টেস্ট দেবে দাও, দুপুরবেলা দেবে দাও, যে সময় তোমাদের সুবিধা সেই একই একটা সময় নিয়ে সেই মক টেস্টটা তোমরা কিন্তু দিতে পারবে। আর সেই মক টেস্টটা তোমরা কিভাবে দেবে সেটা আমরা দ্য সাকসেস মাস্টার কোশ্চেন রেডি করেছি, আর যেখানে কোয়ালিটিফুল যে কোশ্চেন কিন্তু রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। সেইটার মাধ্যমে তোমরা মক টেস্টটা দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে আরো বেশি স্ট্রং বানাতে পারো। সেটা কিভাবে নেবে? সেটা নিতে লাগবে অ্যাপের মাধ্যমে। প্লে স্টোরে গিয়ে দ্য সাকসেস মাস্টার লিখলে তোমরা অ্যাপটা পেয়ে যাবে, ইনস্টল করবে, তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, দেন কোর্সটা পারচেজ করতে পারো। কোন কোর্সটা? এই যে লেখা আছে এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট। এখানে শুধুমাত্র মক টেস্টের জন্য এসটিজিটি আর্টস এর, এটা হলো বেঙ্গলি ভার্সন। এখানে তোমরা শিডিউল মক টেস্ট পেয়ে যাবে, একটা রুটিন কিন্তু দেওয়া হয়েছে, সেই রুটিন অনুসারে কিন্তু তোমরা এই মক টেস্ট গুলা পেয়ে যাবে। এখানে তোমরা হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে 40 মার্কস করে পেয়ে যাবে, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স থেকে 35 মার্কস করে পেয়ে যাবে, যেভাবে পরীক্ষাতে থাকে। পরীক্ষাতে এই দুটো থেকে 40 করে আসবে, ইকোনমিক্স পলিটি থেকে 35 মার্কস করে আসবে। এরকম করে তোমরা টপিক ওয়াইজ সেই রুটিন অনুসারে মক টেস্ট গুলা পেয়ে যাচ্ছ, যেটা নভেম্বর পর্যন্ত কিন্তু এই মক টেস্ট গুলো আছে। তার মানে এই নয় যে ডিসেম্বরে পরীক্ষা ডিসেম্বর দিতে পারবে না, তখনও দিতে পারবে, ডোন্ট ওয়ারি, এটা ভ্যালিডিটি এক্সাম পর্যন্ত আছে। আর পাশাপাশি এই কোর্সে যখন পরীক্ষার আগে তখন কিন্তু তোমাদের সেম কোর্সের মধ্যে তোমাদেরকে আমরা 150 মার্কসের মক টেস্টও কিন্তু দেব, সেম কোর্সের মধ্যে 150 মার্কসের মক টেস্টও আমরা ইনক্লুড করে দেব। তাহলে সেই মক টেস্ট দিয়েও তোমরা নিজেদেরকে আরো বেশি স্ট্রং বানাতে পারো তোমাদের প্রিপারেশনটাকে, যেটা প্রাইস হলো মাত্র 499 টাকায় কোয়ালিটি কোশ্চেন সহ 4টা সাবজেক্টেরই টপিক ওয়াইজ মক টেস্ট অ্যাজ ওয়েল এজ ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ এই কোর্সটার মধ্যে, যেটা তোমরা অ্যাপের মাধ্যমে নিতে পারো। এখন অনেকেই যদি ভাবো শুধু মক টেস্ট নিলে আমার হবে না, যাদের শুধু মক টেস্ট প্রয়োজন তোমরা এই কোর্সটা নিয়ে নাও। যাদের শুধু মক টেস্ট নয়, মক টেস্টের পাশাপাশি ক্লাসও প্রয়োজন, তাহলে তোমাদের এটা থেকে আরো বেটার ভার্সনটা হলো এই যে এসটিজিটি ভিক্টোরি বেচ। আর এইটা নিলে তোমাদের এটা নিতে লাগবে না, এটা অলরেডি এই কোর্সের মধ্যে, মানে মক টেস্টের কোর্সটা অলরেডি ভিক্টোরি বেচের মধ্যে ইনক্লুড করাই আছে, মানে একটা নিলে সম্পূর্ণটা একসাথেই পেয়ে যাবে। ওকে, এটাতে কি পাবে? এসটিজিটি সোশ্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সন, 4টা সাবজেক্টেরই হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর রয়েছে পলিটিক্যাল সায়েন্স, 4টা সাবজেক্টের এই বেঙ্গলি ভার্সন তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ নতুন সিলেবাস অনুসারে রচিত রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, যেখানে কনসেপ্ট বোঝানো হয়েছে। আবারও বলছি, কনসেপ্ট, কারণ আমরা কনসেপ্টে ফোকাস করি। সেই কনসেপ্ট এবং ডিটেলসে তোমাদেরকে বোঝানো হয়েছে, প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা ইউনিট থেকে, প্রতিটা টপিক থেকে কনসেপ্ট ক্লাস রয়েছে। সেই কনসেপ্ট ক্লাসের যে পিডিএফ নোটস রয়েছে সেই পিডিএফ নোটসটাও অ্যাপের মাধ্যমে দেওয়া আছে, সেটাও অ্যাপ থেকে পড়তে পারবে, অনলাইন অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি এখানে মক টেস্ট পেয়ে যাবে। কোন মক টেস্ট রয়েছে? এখানে যে মক টেস্টটা রয়েছে সেম মক টেস্টটা তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। এখানে টপিক ওয়াইজ শিডিউল মক টেস্ট পাচ্ছ, পাশাপাশি পরীক্ষার আগে 150 মার্কসের মক টেস্টের সম্পূর্ণ কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। আর এখন যে ফ্রি ক্লাসেস গুলো করাচ্ছি সেই ক্লাসগুলিও কিন্তু এটাতে পেয়ে যাবে, পাশাপাশি সেই পিডিএফ নোটসটাও কিন্তু এই কোর্সের মধ্যে। অর্থাৎ এই কোর্সের মধ্যে এসটিজিটি রিলেটেড যা আছে অনলাইনে যে ব্যাপারটা সম্পূর্ণটা এটার মধ্যে পেয়ে যাবে। এখন যাদের
তোমাদের যেটা সুবিধা তোমরা নিতে পারো, দুইটা নেওয়ার সিস্টেম সেম। প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপ ইনস্টল করতে লাগবে, দেন তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে লাগবে, তারপর যার যে কোর্সটা দরকার সেটা তোমরা সেখান থেকে পারচেজ করে নিতে পারো। তারপরও কোনো রকম ডাউট হলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। ওকে, তো এটা গেল আমাদের এসটিজিটি অনলাইনের ব্যাপারটা। এখন আসি হার্ড কপি যে নোটস রয়েছে, তোমরা অনেকেই যে লিখতে চাও না, সময় কম রয়েছে, তোমরা রেডিমেড একটা কোয়ালিটিফুল নোটস চাও, সেটা তোমাদের জন্য কি রয়েছে। প্রথমত এসটিজিটি পাবে সোশ্যাল সায়েন্সের আর বায়ো সায়েন্সের। সোশ্যাল সায়েন্সে যে আর্টসের রয়েছে এটা আমাদের কাছে ইংলিশ ভার্সনও আছে, বেঙ্গলি ভার্সনও আছে, যেটা তোমাদের প্রয়োজন সেটা নিতে পারো। আর বায়ো সায়েন্সের ক্ষেত্রে বেঙ্গলি ভার্সনটা অ্যাভেলেবেল আছে। আর প্রতিটা নোটসের ক্ষেত্রেই রয়েছে সিলেবাস অ্যাকর্ডিং চারটা, এই যে সোশ্যাল সায়েন্সের 4টা সাবজেক্ট আর বায়ো সায়েন্সের যে 3টা পার্ট রয়েছে, সম্পূর্ণটা পার্টেরই টপিক ওয়াইজ আলোচনা, পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস তো আছেই। আর এসটিপিজিটির ক্ষেত্রে রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই 4টা সাবজেক্টেরই কিন্তু রয়েছে। এই 4টা সাবজেক্টেরই কোয়ালিটি কন্টেন্ট সহ রয়েছে, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে কনসেপ্ট রয়েছে, পাশাপাশি এমসিকিউস, কোশ্চেন আনসার তো আছে। তো যাদের যাদের হার্ড কপি নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তো এটাই তোমাদের বলা ছিল। যাই হোক, এখন আবার আসি আমাদের ক্লাসে ফিরে। তো আমাদের 11 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো। 11 নম্বর কোশ্চেনে রয়েছে আধুনিক অধিকাংশ দেশে কোন গণতান্ত্রিক পদ্ধতি অনুসৃত। আধুনিক অধিকাংশ দেশের মধ্যে কোন গণতন্ত্রটা আছে, সরাসরি প্রতিনিধি, রাজতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক। এই আধুনিক যুগে কোনটা রয়েছে, এটা রয়েছে প্রতিনিধি। আধুনিক যুগে এত বড় বড় দেশ রয়েছে, এত মানুষ রয়েছে, সরাসরি করাটা এত সম্ভব নয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে সরাসরিটা নেই। রাজতান্ত্রিক মানে রাজাদের দ্বারা শাসন তো আর এখন এত হয় না, তো এটাও হবে না। সমাজতান্ত্রিকও হবে না, আনসার হবে প্রতিনিধি, মানে ওই যে পরোক্ষ। সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি কি রয়েছে দেখো। আধুনিক অধিকাংশ দেশে প্রতিনিধি গণতন্ত্র মানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি প্রয়োগ হয়, মানে আধুনিক যুগে ম্যাক্সিমাম যে প্রতিনিধির দ্বারা অর্থাৎ পরোক্ষ গণতন্ত্রটাই কিন্তু হচ্ছে। জনগণ সরাসরি নয়, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসনে অংশ নেয়। প্রতিনিধি সংসদ বা বিধানসভার আইন ও নীতি প্রণয়ন করে। বড় ও জনবহুল দেশে এটি কার্যকর ও স্থিতিশীল, মানে বড় বড় দেশে এটা কার্যকর এবং এটা স্থিতিশীল, মানে ব্যালেন্স সেক্টর রাখে। তার উদাহরণ ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা রয়েছে, তারপর আরেকটা লিখে নাও জাপান রয়েছে। এগুলি হলো পরোক্ষ গণতন্ত্রের কিছু উদাহরণ। এগুলি পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধির দ্বারা যেটা রয়েছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি রয়েছে, সেটার কিছু উদাহরণ। বোঝা গেল পরোক্ষ গণতন্ত্র নিয়ে কিন্তু আমরা অনেক সময় পড়লাম, কারণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা। তারপর রয়েছে 12 নম্বর, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কে বলেছেন? ওই যে বলেছিলাম গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ যে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। এটা কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন। তো আনসারটা কি হবে? অপশন সি, আব্রাহাম লিঙ্কন। এই যে এই বিখ্যাত উক্তিটি কে করেছেন? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তো আব্রাহাম লিঙ্কন কে ছিল? ওই যে আমেরিকার কিন্তু প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, তিনি এই উক্তিটি করেছেন গণতন্ত্র নিয়ে। তিনি গণতন্ত্রের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করেছেন, মানে গণতন্ত্র অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা তিনি ব্যাখ্যা কিন্তু করেছেন। তার অর্থটা কি? তার অর্থ হলো জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য, মানে তার অর্থ হলো কি জনগণের সরকার। সরকারটা কার? জনগণ। সরকার কার জন্য কাজ করবে? জনগণের জন্য। কাদের দ্বারা সরকার গঠিত হবে? জনগণের দ্বারা গঠিত হবে। আর এটা কে বলেছেন? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই উক্তিটা করেছেন। এর মাধ্যমে জনগণের অংশগ্রহণ, দায়িত্ব ও সরকারি নীতিতে নাগরিকদের প্রভাব নিশ্চিত হয়। গণতন্ত্রের মূল নীতি প্রকাশ, গণতন্ত্রের মূল যে নীতিটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ পায় এইটার মাধ্যমে। তারপর রয়েছে 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে উদার গণতন্ত্রের মূল লক্ষ্য কি? যে উদার গণতন্ত্রের মূল যে লক্ষ্যটা, সেই মূল লক্ষ্যটা কি? অর্থনৈতিক সমতা, তারপর রয়েছে সামাজিক ন্যায় বিচার, নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা, নাকি সামরিক শাসন। প্রথমত উদার গণতন্ত্রে মানে একদম উদার নীতি, লিবারেল। তো এই লিবারেল যে উদার গণতন্ত্রটা, সেটার মূল লক্ষ্যটা কি? অর্থনৈতিক সমতা, অর্থনৈতিক সমতা না, এটা হবে না।
সামাজিক ন্যায় বিচার, না এটাও হবে না। সামরিক শাসন, সামরিক ওই যে যুদ্ধ রয়েছে সামরিক শাসন, না ওইটাও কিন্তু না। কি হবে? নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা, নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা। উদার গণতন্ত্রের মূল লক্ষ্যই হলো যে নাগরিকের কি অধিকার রয়েছে না রয়েছে সেই অধিকারগুলি দেওয়া, সেই অধিকারগুলি যে সঠিকভাবে পাচ্ছে কিনা বা তার যে স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু রক্ষা করা, ওইটাই হলো উদার গণতন্ত্রের মূল লক্ষ্য। তো আনসার হয়ে যাবে অপশন সি। এখানে কি রয়েছে দেখো, উদার গণতন্ত্র মানে লিবারেল ডেমোক্রেসি প্রধানভাবে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে। এর মত প্রকাশ, ধর্ম, ভোট ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত থাকে। সরকার জনগণের উপর দায়বদ্ধ থাকে, সরকার কিন্তু জনগণের উপর দায়বদ্ধ থাকে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা হয়। তার মানে কি হয়, ক্ষমতার যে অপব্যবহারটা সেটা কিন্তু রোধ করা যায়। অর্থনৈতিক বা সামাজিক সমতা নয়, মূল ফোকাস হলো নাগরিক স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার। মানে অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে একটা সমতা আসবে, এটা মেইন ফোকাস নয়। মেইন ফোকাস হলো প্রতিটা মানুষ যাতে তার যে মৌলিক অধিকার, তার যে অধিকার রয়েছে, তার স্বাধীনতা রয়েছে সেগুলি পেতে পারে, সেগুলিতে রক্ষা হয়। এটাই হলো উদার গণতন্ত্রের মূল লক্ষ্য। নেক্সট রয়েছে 14 নম্বর। 14 নম্বর রয়েছে গণতন্ত্র হলো এমন এক সরকার যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। আর এই কথাটা কে বলেছেন? প্লেটো, অ্যারিস্টটল, লিঙ্কন নাকি ব্রাইস? আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে অ্যারিস্টটল। কথাটা কে বলেছেন? এই যে কথাটা, গণতন্ত্র হলো এমন একটা সরকার যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা রাষ্ট্রটা পরিচালনা করতে সেটাতে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, এই কথাটা বলেছেন এরিস্টটল। কে বলেছেন? এরিস্টটল। তো আনসার ইজ অপশন নাম্বার বি, এরিস্টটল। ক্লিয়ার? অপশন নাম্বার বি এরিস্টটল। এটা কিন্তু মনে রাখতে লাগবে যে এই টার্মটা কে দিয়েছেন, কারণ এরকম পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন কিন্তু চলেই আসে যে এই ডেফিনেশনটা, এই উক্তিটা কে করেছেন, বা যে একজন নাম দিয়ে বলেন নিচে কোন উক্তিটা তিনি করেছেন। তো এরকম কিন্তু কোশ্চেন অনেক মানে আসতে দেখা যায়। তোমরা টেটে পলিটিক্যাল সায়েন্স বলো বা পিজিটির ক্ষেত্রে বলো, অন্যান্য ক্ষেত্রে এরকম আসতে দেখা গেছে। আর এসটিজিটিতে পলিটিক্যাল সায়েন্স প্রথম হলো, পলিটিক্যাল সায়েন্সে কি ধরনের কোশ্চেন হয় সেটা তো অন্যান্য এক্সামে যে অ্যানালিসিস করলেও কিন্তু বোঝা যায়। তার জন্য বলছি খুব ইম্পর্টেন্ট পার্ট, একটু মনে রাখতে লাগবে কে কোন উক্তিটা করলো, কে কোন ডেফিনেশনটা দিল। তো এটা কে বললো? এটা এরিস্টটল বলেছেন। এখানে দেখো এই চারটা অপশনে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। যেরকম প্রথমেই প্লেটো, প্রাচীন দার্শনিক প্লেটো গণতন্ত্রকে অশান্ত, এই যে অশান্ত অনিয়ন্ত্রিত শাসনের রূপে মনে করতেন। তিনি সংখ্যাগরিষ্ঠ শাসনকে অনিয়ন্ত্রিত বা দুর্বল হিসাবে দেখতেন। মানে প্লেটো হলো প্রাচীন দার্শনিক, মানে প্রাচীন যুগে তিনি একজন ফিলোসফার। তিনি যে প্লেটো গণতন্ত্রটাকে খুব অশান্ত বা একটা অনিয়ন্ত্রিত, তিনি গণতন্ত্রের এত ভালো চোখে যিনি দেখতেন না, ওইটা তিনি মনে করতেন, সেটাই গণতন্ত্রকে অনেকটা দুর্বল তিনি মনে করতেন। নেক্সট এরিস্টটল গণতন্ত্রকে একটি সরকার হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এটি প্রায়শই সাধারণ মানুষের শাসন হিসেবে ব্যাখ্যা করেছেন। আর এরিস্টটল কিন্তু গণতন্ত্রটাকে একটা সরকার হিসেবে দেখেছেন, সরকার কিভাবে গঠন হয় সেটা হিসেবে দেখেছেন। আর যেটা কিনা জনগণের দ্বারাই কিন্তু সরকার গঠন করা হয়, মানে জনগণই এখানে মেন, জনগণের দ্বারা এইগুলো সরকার গঠন করা হয়, প্রতিনিধি যে করা হয়। তো ওইভাবে কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যে গণতন্ত্র বিষয়টা। ওকে, এটা কি করেছেন? এরিস্টটল। আর লিঙ্কন কি বলেছেন? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে মৌলিক নীতি ব্যাখ্যা করেছেন, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। আর আব্রাহাম লিঙ্কন খুব সুন্দরভাবে গণতন্ত্রকে মানে খুব ইম্পর্টেন্ট হিসেবে তিনি নিয়েছেন। তিনি বলেছেন গণতন্ত্র মানেই হলো সবকিছু তিনি, তার কথা হলো মেইন ফোকাস হলো জনগণ, জনগণকে কেন্দ্রে রেখে জনগণই সরকার গঠন করে, আর সরকার গঠন করে জনগণের ভালোর জন্যই করে। আর সেই সরকারটা যে চলে সেটা জনগণের দ্বারাই কিন্তু চলে। এটা কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন বলেছেন। আর লর্ড ব্রাইস গণতন্ত্রের সুশাসন, নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন, তবে সংজ্ঞা দেননি। লর্ড ব্রাইস গণতন্ত্রের ইম্পর্টেন্সও কিছু বলেছেন, কিন্তু তিনি গণতন্ত্র নিয়ে কোনো সংজ্ঞা, কোনো ডেফিনেশন কিন্তু দেয়নি। তো পরীক্ষাতে যদি আসে যে কোনো একটা ডেফিনেশন দিন, নিচে এটা কে বলেছে, লর্ড ব্রাইস যদি থাকে সেটা আগে থেকে বাদ দিয়ে দেবে, কারণ লর্ড ব্রাইস গণতন্ত্র নিয়ে কোনো সংজ্ঞা তিনি দেয়নি, কোনো ডেফিনেশন কিন্তু তিনি দেননি। ওকে, তো এটা আনসারটা কি ছিল? এটা আনসারটা কিন্তু এরিস্টটল ছিল।
নেক্সট নেক্সট হলো 15 নম্বর, সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য কি? সমাজতান্ত্রিক যে গণতন্ত্র সেটা মূল উদ্দেশ্য কি? ধর্মীয় ঐক্য, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমতা, রাজতন্ত্র প্রতিষ্ঠা, সামরিক শক্তি বৃদ্ধি। আনসার কি হবে? অপশন দেখেই বোঝা যাচ্ছে, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক সমতা। মানে সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো সমাজে যাতে ন্যায় বিচার পেতে পারে, অর্থনৈতিক থেকে একটা সমতা থাকে, সবাই সমান এরকম একটা থাকে, মানে বেসিক্যালি সমাজের কল্যাণের জন্য, যেটা সমাজের ভালোর জন্য হবে সেটা সমাজতান্ত্রিক গণতন্ত্র। এটাই হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল উদ্দেশ্য। তো আনসারটা কি? আনসারটা হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। আর বাকিগুলি কেন হবে না? ধর্মীয় ঐক্য, এটা তো ধর্মের ব্যাপার আসছে, সেটা সমাজতান্ত্রিক না। রাজতন্ত্র প্রতিষ্ঠা, ওই যে রাজারা থাকবে, সেটাও হবে না। সামরিক শক্তি বৃদ্ধি, যে যুদ্ধের মাধ্যমে যদি করে, সেটাও তো হবে না। তো আনসারটা অপশন বি হবে কারেক্ট আনসার। এখানে এক্সপ্লেনেশনও রয়েছে, সমাজতান্ত্রিক গণতন্ত্রে সরকার শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করে। এটি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠী অধিকার ও সুযোগ বৃদ্ধি করে, মানে যারা দরিদ্র রয়েছে, দুর্বল রয়েছে, সেই জনগোষ্ঠী সেই সঠিকভাবে অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, বা তাদের যে সুযোগটা আরো কিভাবে বেশি করা যায়, সেটা কিন্তু এঁকে থাকে এই সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে। সম্পদের ন্যায্য বন্টন এবং বৈষম্য হ্রাস সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল লক্ষ্য। তো সমাজতান্ত্রিক মূল লক্ষ্য কি? সম্পদের ন্যায্য বন্টন করা এবং বৈষম্যটা কিন্তু হ্রাস করা, ওইটা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল লক্ষ্য। রাষ্ট্র উন্নয়নমূলক নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখে। নেক্সট 16 নাম্বার, উদার গণতন্ত্রের দৃষ্টান্ত কোন দেশে? উদার গণতন্ত্র রয়েছে কোন দেশের মধ্যে? চীন, কিউবা, যুক্তরাষ্ট্র নাকি উত্তর কোরিয়া? আনসারটা কি হবে? মানে উদার রয়েছে, মানে লিবেল ডেমোক্রেসি রয়েছে কোন দেশের মধ্যে? লিবেল যে ডেমোক্রেসিটা রয়েছে, ওকে, আনসার হবে যুক্তরাষ্ট্র। আনসারটা কি হবে? যুক্তরাষ্ট্র। চীন, কিউবা বা উত্তর কোরিয়াতে কিন্তু উদার গণতন্ত্র নেই। যেরকম উত্তর কোরিয়া যদি বলি, যেটা যে উত্তর কোরিয়ার মধ্যে কি, সেখানে কিন্তু উদার বা পরোক্ষ এটা কিন্তু নেই। ওইটার মধ্যে হলো মানে যে উত্তর কোরিয়ার মধ্যে কি আছে, যে একজনই রয়েছে, সেই হলো মেন, সেই কিন্তু পুরো দেশের শাসনটা চালায়। তো ওইটা কিন্তু উদার নয়, ওইটা উদার নয়, ওইটা সমাজতান্ত্রিক কিন্তু নয়। তো উত্তর কোরিয়া তো হবে না, কিউবাও হবে না, চীনও কিন্তু হবে না। তো এটা আনসারটা কি? উদার গণতন্ত্রের এক্সাম্পল হলো যুক্তরাষ্ট্র। যেটা মনে রাখতে লাগবে যে যুক্তরাষ্ট্র উদার গণতন্ত্রের উদাহরণ। যুক্তরাষ্ট্রের মধ্যে কি রয়েছে? উদার গণতন্ত্র রয়েছে। তো আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট আগে এক্সপ্লেনেশন বলে দিই, তারপর নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চীন দেখো, চীন একটি কমিউনিস্ট একদলীয় রাষ্ট্র, যেখানে রাজনৈতিক স্বাধীনতা সীমিত এবং নাগরিক অধিকার সম্পূর্ণরূপে প্রযোজ্য নয়। এটি উদার গণতন্ত্রের উদাহরণ তো নয়। মানে চীন হলো একদলীয়, মানে একটাই দল আছে চীনের মধ্যে, একটাই দল আছে, সেটা কমিউনিস্ট রয়েছে, কমিউনিস্ট পার্টি রয়েছে, তারাই পুরো দেশটা চালনা করে, তাদের দ্বারাই হয়। তো এক রাষ্ট্র রয়েছে, যদি বলা হয় একদলীয় রাষ্ট্র রয়েছে চীন, মানে তাছাড়া আরো আছে, তার মধ্যে চীনে রয়েছে একদলীয় রাষ্ট্র, সেখানে কোনটা রয়েছে? কমিউনিস্ট পার্টি রয়েছে। তারপর হলো কিউবা। কিউবা সাম্যবাদী রাষ্ট্র, একদলীয় শাসন ব্যবস্থা রয়েছে, গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা সীমিত, উদার গণতন্ত্রের উদাহরণ নয়। আর কিউবার মধ্যে সাম্যবাদী, এটা হলো একটা সাম্যবাদী রাষ্ট্র, এখানেও কিন্তু একদলীয় শাসন ব্যবস্থাই রয়েছে। তারপর রয়েছে যে যুক্তরাষ্ট্র উদার গণতন্ত্রের উদাহরণ, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, মত প্রকাশ, ভোটাধিকার নিশ্চিত, সরকারের কার্যক্রম আইন ও সংবিধান মাধ্যমে সীমাবদ্ধ। আর যুক্তরাষ্ট্র হলো উদার গণতন্ত্রের উদাহরণ, যেখানে মানুষ তার কি ওপিনিয়ন রয়েছে, সে ওপিনিয়নটা সে রাখতে পারবে, সে বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করতে পারবে। বেসিক্যালি উদার নীতি হয়েছে, মানে লিবারিজম কিন্তু রয়েছে জনগণের কাছে, সেটা উদার। তো যুক্তরাষ্ট্রের মধ্যে সেই সিস্টেমটাই আছে। আর উত্তর কোরিয়ার মধ্যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। এটা কি? কোন রাষ্ট্র? স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, জনগণের রাজনৈতিক স্বাধীনতা সীমিত, সরকারের উপর জন অংশগ্রহণ নেই, এটি উদার গণতন্ত্র নয়। উত্তর কোরিয়া একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, এক রাষ্ট্র থাকে যে একজনের উপর সীমিত থাকে, জনগণ কিছুতে পার্টিসিপেট করতে পারে না, মানে এরকম কোন ডিসিশনে পার্টিসিপেট জনগণ করতে পারে না। তো এটা উদাহরণ নয়। ওকে, তো চীন হলো একদলীয়, চীনও কিন্তু একদলীয়, কিউবা একদলীয়, উত্তর কোরিয়া কিন্তু স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, তার মধ্যে কিউবা হলো সাম্যবাদী রাষ্ট্র, আর কমিউনিস্ট একদলীয় রাষ্ট্র হলো চীন। তো এই নামগুলি মনে রাখবে।
কোন নামগুলি? এই যে চীন হলো কমিউনিস্ট একদলীয় রাষ্ট্র, কিউবা হলো সাম্যবাদী রাষ্ট্র, এটাও একদলীয়, উত্তর কোরিয়া কি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, এটাও কিন্তু একদলীয়। কিন্তু যুক্তরাষ্ট্র একদলীয় নয়, এখানে হলো উদার গণতন্ত্র, এখানে উদার গণতন্ত্র রয়েছে। এগুলি মনে রাখবে, এগুলি কিন্তু মেইন মনে রাখার বিষয়, আসতেই পারে। যুক্তরাষ্ট্র কোনটা উদার গণতন্ত্র, কিউবা সাম্যবাদী রাষ্ট্র একদলীয়, চীন কমিউনিস্ট একদলীয় রাষ্ট্র, উত্তর কোরিয়া স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। ক্লিয়ার? এগুলি কিন্তু মনে রাখার বিষয়। নেক্সট 17 নম্বরে রয়েছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদাহরণ। এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদাহরণ আমরা দেখব, সুইডেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জাপান। আনসারটা এখানে কি হবে? এখানে আনসারটা হবে সুইডেন। কি হবে? সুইডেন। ওকে, সুইডেন হলো সমাজতান্ত্রিক। সুইডেনটা কি? সুইডেন হলো সমাজতান্ত্রিক। ক্লিয়ার? এটা মনে রাখতে লাগবে। আর এক্সপ্লেনেশন এখান থেকে দেখো, আগেরটার মতো যে জিনিস মনে রাখতে লাগবে। সুইডেন সমাজতান্ত্রিক গণতন্ত্রের একটি উদাহরণ, সমাজতান্ত্রিক, যেখানে সমাজের ন্যায় বিচার, কল্যাণমূলক নীতি, অর্থনৈতিক সমতা বজায় রাখে। বেসিক্যালি সুইডেন হলো সমাজতান্ত্রিক, সমাজের কি ন্যায় বিচার হবে, সমাজের কি ন্যায় থাকবে, ওই সমাজের কল্যাণের জন্য যেটা থাকবে সেটা সমাজতান্ত্রিক গণতন্ত্র। ব্রাজিল হলো প্রতিনিধি গণতন্ত্র। ব্রাজিলে কি প্রতিনিধি গণতন্ত্র রয়েছে, মানে পরোক্ষ, মানে এখানে রয়েছে ব্রাজিলে রয়েছে কি পরোক্ষ রয়েছে, প্রতিনিধি, ওই প্রতিনিধির মাধ্যমে, সেটা তো পরোক্ষ হয়। যুক্তরাজ্যে কি রয়েছে? যুক্তরাজ্য সাংবিধানিক রাজতান্ত্রিক রাষ্ট্র, মানে সাংবিধানিক, মানে সংবিধানের দ্বারা চালিত হয় রাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে। আর জাপানে হলো প্রতিনিধি গণতন্ত্র। প্রতিনিধি গণতন্ত্র এটা উদারনীতি অনুসরণ করে, মানে উদারনীতিটা অনুসরণ করে। আর প্রতিনিধি গণতন্ত্র এটাও হলো পরোক্ষ গণতন্ত্র। এইটাও কি? এটা হলো পরোক্ষ গণতন্ত্র। তো আসতেই পারে জাপান পরোক্ষ বা প্রতিনিধি গণতন্ত্র। যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র দুইটা কিন্তু সেম না, দুইটা কিন্তু ডিফারেন্ট। তো যুক্তরাজ্য হলো সাংবিধানিক রাজতান্ত্রিক, আর ব্রাজিল হলো প্রতিনিধিত্ব গণতন্ত্র আর পরোক্ষ। সুইডেন হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদাহরণ। ক্লিয়ার? এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। দেখো, একটা এমসিকিউর মাধ্যমে আমরা চারটে ইনফরমেশন জেনে নিয়েছি, আগের কোশ্চেনও সেম ভাবে এই কোশ্চেনটাতেও। নেক্সট 18 নাম্বার, গণতন্ত্র হলো জনগণের সেবার নাম। কে বলেছেন? গণতন্ত্র জনগণের একটা, মানে গণতন্ত্র মানেই হলো জনগণের সেবা করা হবে। আর এই উক্তিটা কে দিয়েছেন, এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন গান্ধীজি। কে বলেছেন? গান্ধীজি। মহাত্মা গান্ধী এই কথাটা বলেছেন। মানে গণতন্ত্র মানে ডেমোক্রেসি মানে হলো জনগণের সেবা করা। কে বলেছেন? গান্ধীজি বলেছেন। তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। ওকে, এক্সপ্লেনেশন। গান্ধীজি বলেছেন গণতন্ত্র হলো জনগণের সেবার নাম। কি বলেছেন? গণতন্ত্র হলো জনগণের সেবার নাম। মানেটা কি? সরকার ও শাসন জনগণের কল্যাণ ও সেবার জন্য। সরকার এবং শাসন আছে জনগণের কল্যাণের জন্য, জনগণের সেবার জন্যই আছে। কে বলেছেন? গান্ধীজি। আর লিঙ্কন কি বলেছেন? লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা বলেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানে লিঙ্কন বলেছেন গণতন্ত্র মানেই হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। কে বলেছেন? লিঙ্কন বলেছেন। আর এরিস্টটল কি বলেছেন? এরিস্টটল গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে বলেছেন। যে সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে কে বলেছেন? এরিস্টটল। আর প্লেটো বলেছেন গণতন্ত্রকে সীমাবদ্ধ, কখনো কখনো বিপজ্জনক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। আর প্লেটো গণতন্ত্রকে মানে সীমাবদ্ধ বা অনিয়ন্ত্রিত বা দুর্বল বা এটাকে অনেকটাই বিপজ্জনক বলেছেন প্লেটো। কে বলেছেন? প্লেটো। ওকে, তো এটা মনে রাখবে। তো গান্ধীজি কি বলেছেন? গান্ধীজি বলেছেন গণতন্ত্র হলো কার জন্য, কার সেবার জন্য? যে জনগণের সেবার জন্য গান্ধীজি। লিঙ্কন বলেছেন জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার হলো গণতন্ত্র। আর তারপর এরিস্টটল কি বলেছেন? যে এরিস্টটল বলেছেন সংখ্যাগরিষ্ঠের শাসন। কি? সংখ্যাগরিষ্ঠের শাসন। আর প্লেটো গণতন্ত্রকে একটা নেগেটিভ ওয়েতে নিয়েছেন, তিনি গণতন্ত্রকে দুর্বল হিসেবে বলেছেন, বিপজ্জনক হিসেবে তিনি বলেছেন। ক্লিয়ার? এগুলি মনে রাখতে লাগবে। প্রতিটা নাম বা কি কোন উক্তি দিয়েছেন গণতন্ত্র সম্পর্কে সেটা মনে রাখতে লাগবে। নেক্সট 19, গণতন্ত্রের কোন অপরিহার্য উদাহরণ নয়। মানে গণতন্ত্রের এটা কোনটা এখানে অপরিহার্য নয়, গণতন্ত্রের উপাদান নয়। আইনের শাসন। গণতন্ত্রের মধ্যে আইনের তো প্রয়োজন হবে, আইনের শাসন প্রয়োজন হবে। আইনের শাসন না থাকবে সবকিছু তো সিস্টেমেটিক ওয়েতে হবে না, তো আইনের তো প্রয়োজন, তো এটার প্রয়োজন। তারপর যেরকম একদলীয় শাসন, একটা দলের শাসন কি প্রয়োজন? আচ্ছা, একটু পরে আসছি। নাগরিকের অধিকার। অবভিয়াসলি গণতন্ত্রের মধ্যে নাগরিকের কি অধিকার আছে না আছে, কারণ গণতন্ত্র হলে তো মানে জনগণের শাসনের
জনিত, জনগণের ভালোর জনিত, তাহলে নাগরিকের অধিকার তো ডেফিনেটলি আসবে। তো এটাও কিন্তু উপাদান। মুক্ত নির্বাচন, যাতে ফ্রিলি একদম মানে সুন্দরভাবে যাতে নির্বাচন হতে পারে, সেটাও গণতন্ত্রেরই পার্ট। কিন্তু এখানে বলেছে কোনটা উপাদান নয়, যেহেতু নয় বলেছে মানে নট বলেছে, একদলীয় শাসন, একদলীয় শাসন গণতন্ত্রের উপাদান নয়, অপশন নাম্বার বি। মানে গণতন্ত্রের মধ্যে একদলীয় শাসন না থাকলে ভালো। একদলীয় শাসন যদি থাকে, ধরো একজন সরকার আছে, সে যদি সবসময় থাকে, সে কিন্তু আর জনগণের কথা ভাববে না, সে নিজের কোনটাতে লাভ হবে সেটা ভাববে। তো একদলীয় থাকলে সমস্যা। তারা যদি একটা ডিসিশনে সবাই মানতে বাধ্য হবে, বা এখন কিছু একটা গভর্নমেন্টে নিলে জনগণের ভালোর জন্য নিচ্ছে, বা জনগণের যদি বিপক্ষে যায়, জনগণ কিন্তু সেটা নিয়ে প্রোটেস্ট করতে হবে, অনেক কিছু রয়েছে, কারণ একদলীয় শাসন নেই। তো ওইটা, এই একদলীয় শাসনটা গণতন্ত্রের কোনো ইম্পর্টেন্ট কোনো উপাদান না, তার জন্য এটা আনসারটা হবে, কারণ এখানে নয় বলেছে, কারণ বাকিগুলি অপরিহার্য, বাকিগুলি ইম্পর্টেন্ট। তো আনসার কি হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট 20 নাম্বার, গণতন্ত্র কেবল শাসন ব্যবস্থা নয়, বরং এটি গণতন্ত্র যে শাসন ব্যবস্থা না, এটা কি ধর্মীয় প্রথা? না, এটা ধর্মীয় প্রথা না। সামরিক ব্যবস্থা? না। প্রশাসনিক নীতি? না। জীবন দর্শন ও সামাজিক মূল্যবোধ, জীবন দর্শন ও সামাজিক মূল্যবোধ হলো গণতন্ত্র। মানে জীবনের যে দর্শনটা বা সামাজিক যে মূল্যবোধ রয়েছে, সেটাই হলো গণতন্ত্র। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। ক্লিয়ার? নেক্সট নেক্সট এখানে এক্সপ্লেনেশন রয়েছে, গণতন্ত্র কেবল শাসনের প্রক্রিয়া নয়, এটি হলো একটা জীবন দর্শন, যা নাগরিকের স্বাধীনতা, দায়িত্ব ও নৈতিক চেতনা প্রসার করে। গণতন্ত্র সামাজিক মূল্যবোধ যেমন সমতা, ন্যায় বিচার, সহনশীলতা প্রতিষ্ঠা করে। নাগরিকদের জীবন ধারায় গণতান্ত্রিক নীতি ও চেতনা প্রতিফলিত হয়। তারপর কি রয়েছে? তারপরে কোশ্চেন রয়েছে 21 নাম্বার কোশ্চেন, গণতন্ত্রের মূল ভিত্তিটা কি? গণতন্ত্র যেটা রয়েছে তার মূল ভিত্তি কি? কাকে কেন্দ্র করে, কোন জিনিসটাকে কেন্দ্র করে গণতন্ত্র হয়? রাজা? না, সরি, রাজা, ধর্ম, জনগণ, সেনাবাহিনী। কি হবে? রাজা হবে না, ধর্ম হবে না, সেনাবাহিনী হবে না, জনগণ। গণতন্ত্রের মূল ভিত্তি, গণতন্ত্রের মেইনই রয়েছে জনগণ, জনগণের শাসন হচ্ছে। তো আনসারটা কি? জনগণ, জনগণের শাসন, যেটা ডেমোক্রেসি মিনিংই ছিল জনগণের শাসন। তো কি হবে? মূল ভিত্তি জনগণ। তো আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন সি। নেক্সট 22 নাম্বার, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা উৎসকে, গণতন্ত্রের যে সর্বোচ্চ ক্ষমতা কার কাছে রয়েছে? গণতন্ত্রের সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে? না, সংবিধানের কাছে অনেক ক্ষমতা আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা সংবিধানের কাছে নেই। তো সংবিধান হবে না, বিচার ব্যবস্থা তো হবে না, প্রশাসনও হবে না, আনসার হবে জনগণ। সর্বোচ্চ ক্ষমতা উৎসই হলো জনগণ। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। এক্সপ্লেনেশন রয়েছে, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস হলো জনগণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে, ওই নির্বাচনের মাধ্যমে কিছু প্রতিনিধি রয়েছে, তাদেরকে নির্বাচন আমরা করে থাকি। নির্বাচন প্রতিনিধি সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়। মানে নির্বাচনের প্রতিনিধিরা সরকারের কি নীতি নির্ধারণ করবে, কি আইন প্রণয়ন করবে, সেটাতে প্রতিনিধি যারা রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করে। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং নাগরিকদের মতামত ও অধিকার রক্ষা করে। মানে সরকার কি জনগণের প্রতি কিন্তু দায়বদ্ধ থাকে, এবং নাগরিকের কি অধিকার রয়েছে, তাদের কি মতামত রয়েছে, সেদিকে কিন্তু ফোকাস করে থাকে, সেদিকে কিন্তু রক্ষা, মানে তাদের ওপিনিয়ন বা তাদের অধিকার রক্ষা করে থাকে। এতে স্বৈরতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার সীমিত হয়। আর এরকম যদি থাকে, কারণ আমরা যারা জনগণ রয়েছি, আমরা প্রতিনিধি চুজ করছি, তারা গিয়ে কি করছে, তারা গিয়ে কোনো আইন প্রণয়ন করা, কোনো নীতি নির্ধারণ করা, সেই জিনিসটা তারা করছে। তো এইভাবে মানে ইনডিরেক্টলি কিন্তু আমাদের দ্বারা, মানে জনগণের দ্বারা পরিচালিত হচ্ছে। তো এরকম সিস্টেম যদি থাকে, তাহলে কোনো লাইক স্বৈরতন্ত্র বা কোনো দুষ্কর্ম এগুলি কিন্তু রোধ করা যায়। মানে প্রপার ভাবে সুন্দরভাবে কাজকর্মটা হয়, কোনো 2 নম্বরই সেখানে হওয়ার সম্ভাবনা থাকে না। নেক্সট রয়েছে 23 নাম্বার। 23 নাম্বার রয়েছে, প্রতিনিধি সরকারের মূল বৈশিষ্ট্য কি? যে প্রতিনিধি সরকারের মূল বৈশিষ্ট্য, সরাসরি শাসন করে না। প্রতিনিধি সরকার থাকলে অবভিয়াসলি সরাসরি তো হবে না, প্রতিনিধির দ্বারা হবে, এটা হবে না। সামরিক শাসন হবে না, রাজাদের দ্বারা মানে রাজতন্ত্র হবে না। হবে কি? নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন। যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমরা যারা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি চুজ করি, তাদের যারা শাসন কার্য পরিচালনা হয়, ওই সিস্টেমটা হলো পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধি সরকার, মানে যে শাসনটা প্রতিনিধি সরকার, মূল বৈশিষ্ট্যই হলো নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন। তো আনসারটা কি? আনসার হলো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট
নেক্সট এখানে রয়েছে এক্সপ্লেনেশন কি রয়েছে, প্রতিনিধি সরকার হলো এমন এমন শাসন ব্যবস্থা যেখানে জনগণ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন চালায়, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, সংসদ বা বিধানসভায় সরকার গঠন করে, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং নীতি নির্ধারণে জনগণের মতামত বিবেচনা করে। এটি বড় রাষ্ট্রে কার্যকর স্থিতিশীল শাসন নিশ্চিত করে। অলরেডি পরোক্ষ গণতন্ত্র প্রতিনিধি সরকার নিয়ে অনেক এক্সপ্লেনেশন করা হয়েছে, সেম জিনিস সেখানে বলা হয়েছে, ঘুরিয়ে বলা হয়েছে, বাট মিনিং কিন্তু সেম। নেক্সট 24, নিয়মিত নির্বাচনের উদ্দেশ্য কি? নিয়মিতভাবে যে নির্বাচন হয়, কেন হয়? রাজাকে ক্ষমতা দেওয়া না, রাজাকে ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচন আমরা করি না। ক্ষমতা কেন্দ্রীকরণ, ক্ষমতা যাতে কেন্দ্রের হাতে থাকে তার জন্য কি নিয়মিত যে 5 বছর পরে পরে ভোট হয়, নির্বাচন ইলেকশন হয় না, এই জন্য কিন্তু হয় না। জনগণকে বাদ দেওয়ার জন্য হয়? অফকোর্স নট। কিসের জন্য হয়? সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। নিয়মিত নির্বাচিত যে কিছু সময় অন্তর অন্তর নির্বাচন কেন হয়? যদি নির্বাচন হয় তাহলে একজন মন্ত্রী মিনিস্টার বা যারা পাওয়ারে রয়েছে তারা সবসময় তো থাকে না, তার একটা লিমিটেড টাইম থাকে, ওই ধরো 5 বছর এরকম থাকলো। এখন এটা থাকলে কি থাকবে, তারা সেই 5 বছর জনগণকে তো বলবে তোমরা আমাকে ভোট দাও, আমি এই কাজ করবো এই কাজ করবো, জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ। তো জনগণের পছন্দ হলে তাকে ভোট দিয়ে যে প্রতিনিধি দ্বারা মানে ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। তো এখন যদি গভর্নমেন্ট যদি কাজটা না করে পরের বছর কি তাদেরকে ভোট দেওয়া হবে? হবে না। সেই কাজটা করলে, ভালো কাজ করলে তাকে ভোট দিল, তো ওই পাওয়ারটা আসলো। তো ওই রকম করে তাহলে কি হবে? তাহলে কিন্তু প্রপার ভাবে সুন্দরভাবে গভর্নমেন্ট থেকেও কাজকর্ম করা হবে, আর জনগণের দ্বারাও কিন্তু সেই মানে সেই সিস্টেমটা কিন্তু চলবে, সুন্দর একটা সিস্টেম চলবে। ওই সরকারের জবাবদিহিতা যাতে মানে নিশ্চিত করা যায় যে সরকার প্রপার ভাবে কাজ করছে কি করছে না, যদি না করে থাকে তাহলে অন্য সরকার চলে আসবে, মানে অন্যজনকে ভোট দেওয়া হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো ওই জিনিসটা নিশ্চিতকরণ করার জন্যই নিয়মিত নির্বাচনের দরকার, তার জন্য নিয়মিত নির্বাচনের উদ্দেশ্য। নেক্সট এখানে নিয়মিত নির্বাচিত নিয়ে বলা হয়েছে, নিয়মিত নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি, এর মাধ্যমে সরকার জনগণের প্রতি জবাবদিহি থাকে। নির্বাচন নিশ্চিত করে যে সরকার জনস্বার্থ অনুযায়ী নীতি গ্রহণ করেছে, নির্বাচনই নিশ্চিত করে যে সরকার জনস্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য সেই অনুযায়ী কিন্তু নীতি গ্রহণ করা হয়েছে। জনগণ তাদের প্রতিনিধি পরিবর্তন করতে পারে যদি তারা কাজ সন্তুষ্টজনক না মনে করে। জনগণ তাদের প্রতিনিধি কিন্তু চেঞ্জও করতে পারে। ওই চেঞ্জ কিভাবে? ওই ভোট দিলাম না, তাকে ভোট দেবো না, অন্যজনকে ভোট দেবো, তো সেভাবে চেঞ্জ করতে পারে যদি তার কাছে সন্তুষ্ট না হয়। সন্তুষ্ট হলে তো দেখা যাবে তাকে ভোট দেওয়া হলো, সে আবার পাওয়ারে আসলো। তো ওই সিস্টেমটা নিয়মিত নির্বাচন চলে, মানে বেসিক্যালি সবকিছু ভালোভাবে চলার জন্য। এটি স্বৈরতন্ত্র ক্ষমতার অপব্যবহার রোধ করা, আর এই সিস্টেমটা স্বৈরতন্ত্র আর ক্ষমতার যারা অপব্যবহার করে সেই জিনিসটা রোধ করা হয়। নেক্সট রয়েছে 25 নাম্বার, বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রে কেন গুরুত্বপূর্ণ? এই যে বহুদলীয় মানে অনেকগুলি দল থাকে, অনেকগুলি দল কেন প্রয়োজন? কেন প্রয়োজন? স্বাভাবিক ব্যাপার, যদি একটা দল থাকে আর কোনো কম্পিটিশন না থাকে তাহলে একটা দল সে তো যা খুশি তা করবে, জনগণের ভালোর জন্য সে নাও করতে পারে। ওই জিনিসটা যাতে না হয়, কোনো অপব্যবহার না হয়, স্বৈরতন্ত্র যাতে না হয়, সেই জন্য অনেকগুলো দল প্রয়োজন, অনেক কিছু, অনেকগুলো তাহলে কম্পিটিশন থাকবে, সবাই ভালো করার চেষ্টা করবে, যে ভালো করবে গভর্নমেন্ট তো জনগণ তো তাকেই পছন্দ করবে, তাকেই ভোট দেবে, সেই পাওয়ারে আসবে। ওই জন্য বহুদলীয় প্রয়োজন, বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের প্রয়োজন। ওই যে একদলীয় শাসন টিকিয়ে রাখতে, একদলীয় শাসন টিকিয়ে রাখতে বহুদলীয় কি প্রয়োজন? তো এটা তো অফকোর্স হবে না। বিকল্প প্রতিযোগিতা নিশ্চিত করে, বিকল্প ও প্রতিযোগিতা যাতে নিশ্চিত করে সেই জন্য। প্রতিযোগিতা হলে ওই যে সবসময় বলে থাকি হেলদি কম্পিটিশন ভালো, সব ক্ষেত্রে বিজনেস বলো গভর্নমেন্ট বলো অনেক ক্ষেত্রে হেলদি কম্পিটিশন থাকা ভালো। কম্পিটিশন থাকলে ধরো দুইটা দোকান আছে, দুইটা দোকান থেকে একটা দোকান থাকলে সে যা খুশি তা করবে, সে যত খুশি তত দাম রাখবে, মানুষের কাছে অপশন নেই। সে যাতে দুইটা তিনটা আরো চলে আসে, কম্পিটিশন থাকে, তাহলে সবাই ভালো করে চেষ্টা করবে, সবাই কম দামে জিনিসটা দেবে, তাহলে লোকজন ভালো, লোকজন কমের মধ্যে ভালো জিনিসটা পাবে। তার জন্য এই মাল্টি সোর্স থাকাটা দরকার। রাজতন্ত্র হবে না, সাময়িক এটাও হবে না। আনসার হবে অপশন বি, বিকল্প ও প্রতিযোগিতা নিশ্চিত করতে। নেক্সট রয়েছে 26 নাম্বার, সাংবিধানিক শাসন অর্থ কি? যে রাজা ইচ্ছে মধ্যে শাসন করবে না, সাংবিধানিক অর্থ রাজা ইচ্ছা, রাজার কোনো ব্যাপারই এখানে আসবে না, ধর্মের কোনো ব্যাপার আসবে না, সামরিক কোনো ব্যাপার আসবে না, এখানে হবে সংবিধানের নিয়ম কানুন অনুযায়ী। সাংবিধানিক শাসন মানেই হলো সংবিধানের মধ্যে কি নিয়ম কানুন, কি রীতিনীতি রয়েছে সেই অ্যাকর্ডিং চলা, সেই অ্যাকর্ডিং কাজকর্ম করা, সেটাই হলো সাংবিধানিক যে শাসন। তো আনসার অপশন বি।
নেক্সট 27 নাম্বার, আইনের শাসন বলতে কি বোঝায়? যে আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন মানে রাজারা কি এখানে আইন করবে? রাজা আইনের ঊর্ধ্বে না, এখানে রাজার আইনের ব্যাপার আসবে না। সেনাবাহিনী আইন মানে না এরকম না, সেনাবাহিনীর আইন মানে এরকম কোনো ব্যাপার না। ধর্মীয় আইন না, এটা হবে না। আইন সবার জন্য সমান। আইনের শাসন মানে হলো আইন সবার চোখে সমান, সে যেই হোক না কেন সবার চোখে কিন্তু মানে আইন সবার চোখে সমান, সবাই সেম। তো ওইটাই হলো আইনের শাসন। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন বি। নেক্সট 28 নাম্বার, গণতন্ত্রের সামাজিক সমতার অর্থ কি? গণতন্ত্রের মধ্যে সামাজিক সমতা মানে কি? শ্রেণী ও জাতের মধ্যে বিভাজন করা না। বিভাজন করলে সমতা কোথায় থেকে আসবে? বিভাজন মানে তো আলাদা, সমতা তো এটা আসবে না। তো অপশন এই কাটা। কেবল ধনীদের অধিকার, শুধু ধনীদের দেখলে গরিবরা কি করবে, বাকিরা কি করবে? তাহলে এটাও হবে না। রাজপরিবার বিশেষ, শুধু রাজপরিবারের বিশেষ সুবিধা পাবে, তাহলে সেটা সমতা কোথায় থাকতো? তাহলে এটাও তো হবে না। হবে কোনটা? সব নাগরিকের সমান অধিকার, মানে সব নাগরিক, সে ধনী হোক গরিব হোক কোন জাতের হোক, ডাজেন্ট ম্যাটার, সবাই সমান অধিকার ভোগ করে, সেটাই হলো সামাজিক সমতা। সেটা কি? সেটাই হলো সামাজিক সমতা। সামাজিক সমতা হলো সবাই সমান, কেউ ধনী গরিব বড় ছোট কেউ নেই, সবাই সমান। ওইটা হলো সামাজিক যে সামাজিক সমতা। যদি বলে আইনের শাসন মানে আইনের চোখে সকলেই সমান। তো এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। ওকে, তো আনসার এখানে কি? অপশন বি। নেক্সট 29 নাম্বার, সংখ্যালঘু সুরক্ষা গণতন্ত্রে কেন গুরুত্বপূর্ণ? আগে সংখ্যালঘু জিনিসটা কি বোঝো। দেখো, একটা যে সংখ্যালঘু, একটা হলো সংখ্যাগরিষ্ঠ। এখন কোন একটা দেশের মধ্যে ধরো যে অনেকে থাকে না, এখন আমাদের দেশে যদি বলি যে জাত নিয়ে বা অনেক কালচার দিক থেকে দেখতে, যারা মানে ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটাই কিন্তু এটাকে মেজরিটি বলা হয়, যেটা সংখ্যাগরিষ্ঠ। আর যেটা কম রয়েছে সেটা সংখ্যালঘু বলা হয়। তো যারা সংখ্যালঘু রয়েছে তারা কম রয়েছে, এখন যারা বেশি বেশি রয়েছে সবাই তো এক দলের, যারা কম আছে তাদের উপর অত্যাচার করতে পারে। তো এই জিনিসটা যাতে না হয়, সংখ্যালঘু তারা যাতে সেফ থাকতে পারে, তারাও সুযোগ সুবিধা পেতে পারে, সেই জন্য কিন্তু সংখ্যালঘুদের জন্য সুরক্ষা প্রয়োজন। আর সেই সুরক্ষা গণতন্ত্রের মধ্যে মানে ইম্পর্টেন্ট। আর এই জন্য মানে গণতন্ত্রে এটা ইম্পর্টেন্ট। সংখ্যাগরিষ্ঠ শাসন জোরদার করতে না, সংখ্যাগরিষ্ঠ শাসন জোরদার করার জন্য সংখ্যালঘু সুরক্ষা দরকার নেই। সংখ্যালঘুদের দমন করার জন্য না, রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না, সমাজের ন্যায় ও সাম্য রক্ষা করতে, মানে সমাজের মধ্যে যাতে সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, সেই জন্য সংখ্যালঘুদের মানে প্রোটেক্ট করা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আনসার অপশন বি। নেক্সট 30 নাম্বার, মানবাধিকার রক্ষার উদ্দেশ্য কি? সরকারের ক্ষমতা বৃদ্ধি করা না, সরকারের ক্ষমতা বৃদ্ধি করা মানবাধিকার রক্ষার কোনো উদ্দেশ্য না। সেনাবাহিনী নিয়ন্ত্রণ না, রাজতন্ত্র না। আনসার হবে নাগরিকদের স্বাধীনতা ও মর্যাদা। নাগরিকরা যাতে তাদের যে মানে তাদের যে স্বাধীনতা বা তাদের যে মর্যাদা রয়েছে সেটা যাতে সে পেতে পারে, তাদের কি অধিকার সেটা পেতে পারে, ওইটাই হলো মানবাধিকার রক্ষা। মানে মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকারটা রক্ষা করা। ওকে, নেক্সট রয়েছে 31 নাম্বার, ন্যায় বিচার গণতন্ত্রের কোন দিক নির্দেশ করে? যে ন্যায় বিচার গণতন্ত্রের কোন দিকটা নির্দেশ করে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমতা, রাজতান্ত্রিক শক্তি, ধর্মীয় শাসন, প্রশাসনিক জটিলতা। প্রশাসনিক জটিলতা হবে না, ন্যায় বিচার গণতন্ত্রের মানে এই দিকটা তো নির্দেশ করে না। ধর্মীয় শাসনও হবে না, যে রাজাদের দ্বারা যে হবে সেটাও কিন্তু হবে না। হবে কোনটা? ন্যায় বিচার গণতন্ত্রের কোন দিকটা, মানে ন্যায় বিচার গণতন্ত্রের মধ্যে কোন জিনিসটা সে লাইক যে ইমপ্লয় করা হয়, নির্দেশ করা হয়, সেটা হবে সামাজিক দিক, রাজনৈতিক দিক ও অর্থনৈতিক সমতা। মানে সমাজের মধ্যে সামাজিক সমতা রয়েছে, সমাজের মধ্যে সবাই সমান, বা রাজনৈতিক দিক বা মানে কেউ বেশি কেউ কম ওইটা যাতে না পায়, রাজনৈতিক দিক থেকে সমতা থাকে, অর্থনৈতিক দিক থেকেও যাতে সমতা থাকে, সেই জন্য ন্যায় বিচার গণতন্ত্রের মানে এই জিনিসগুলির দিকে নির্দেশ করেছে। তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট হলো 32 নাম্বার কি হবে? গণতন্ত্রের প্রয়োজনীয়তার প্রধান কারণ কি? স্বৈরতন্ত্র জোরদার করা, জনগণকে ক্ষমতা উৎস বানানো, প্রশাসনকে স্বাধীন করা, রাজাদের অধিকার বৃদ্ধি। গণতন্ত্রের প্রয়োজনীয়তার যে প্রধান কারণ সেটা হলো জনগণকে যাতে ক্ষমতার উৎস বানানো হয়, সেটাই হলো প্রধান কারণ। সেটাই প্রধান কারণ। স্বৈরতন্ত্র জোরদার করা অবভিয়াসলি এটা কারণ হবে না। প্রশাসনকে যে স্বাধীন করা সেটাও না, রাজাদের যে অধিকার বৃদ্ধি করে সেটাও না। আনসার হবে জনগণকে ক্ষমতার উৎস বানানো, সেটাই হলো প্রধান কারণ। তো আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট
33 নাম্বার, গণতন্ত্রের স্বাধীনতার ভূমিকা কি? গণতন্ত্রের মধ্যে স্বাধীনতার ভূমিকাটা কি? নাগরিকদের মত প্রকাশ ও সংগঠনের অধিকার নিশ্চিত করা, সরকার ক্ষমতা সীমাহীন করা, তারপরে যে সংবাদ মাধ্যম বন্ধ করা, জনগণকে শাসন থেকে দূরে রাখা। তো জনগণকে শাসন থেকে দূরে রাখা এটা কোন ধরনের স্বাধীনতা হলো? তো এটা তো হবে না। সংবাদ মাধ্যম বন্ধ করে দিলে সেটাও তো হবে না, সেটা স্বাধীনতার মধ্যে পড়বে না। সরকারের ক্ষমতা যদি লিমিটেড করে দেয় তাহলেও কিন্তু সেটাও হবে না। তো আনসার হবে কোনটা? নাগরিকের মত প্রকাশ ও সংগঠনের অধিকার নিশ্চিত করা। এটাই হলো গণতন্ত্রের স্বাধীনতার একটা ভূমিকা, যে নাগরিকের কি ওপিনিয়ন রয়েছে সে যাতে তার ওপিনিয়নটা বলতে, তার মত প্রকাশ করতে পারে, বা তার সংগঠনের যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করা, সেটাই হলো তার ভূমিকা। তো আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন এ। নেক্সট 34 নাম্বার, গণতন্ত্র অর্থনৈতিক দিক থেকে কেন গুরুত্বপূর্ণ? গণতন্ত্র অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধনীদের সুবিধা বৃদ্ধির জন্য? অফকোর্স নট। দরিদ্র শ্রমজীবী শ্রেণী অধিকার রক্ষার জন্য? বিদেশি শাসন প্রতিষ্ঠা না। সামরিক ব্যয় বৃদ্ধি না। আনসার হবে দরিদ্র ও শ্রমজীবী শ্রেণী অধিকার রক্ষা করে। যারা দরিদ্র রয়েছে এবং শ্রমজীবী শ্রেণী রয়েছে তারা যাতে সঠিকভাবে তাদের অধিকারটা পেতে পারে, তাদের অধিকারটা প্রোটেক্টেড থাকে ও রক্ষা করে, তারা যাতে সেটা পেতে পারে, সেটাই হলো, সেই জন্যই কিন্তু গণতান্ত্রিক মানে অর্থনৈতিক দিক থেকে ইম্পর্টেন্ট। তো আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট 35 নাম্বার, গণতন্ত্রের মূল উদ্দেশ্য কি? গণতন্ত্রের মূল উদ্দেশ্যটা কি? রাজা ও সেনার ক্ষমতা বৃদ্ধি? না। একদলীয় শাসন প্রতিষ্ঠা? না। ধর্মীয় শাসন কার্যকর? না। আনসার হবে জনগণের কল্যাণ ও অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণের কল্যাণ ও অংশগ্রহণ নিশ্চিত করা। অনেকবার বলেছি কেন হবে। সেম মানে তোমরা দেখবে কোশ্চেন গুলি না, তোমরা প্রথম দিকের গুলো যদি একটু ভালোভাবে কনসেপ্ট সহ একটু বুঝো, পরে কোশ্চেন গুলো তোমরা নিজেরা এমনিতে আনসার করতে পারবে। কিন্তু কনসেপ্ট যদি না ভালো করে বুঝো তাহলে দেখবে কোশ্চেন গুলি মুখস্থ করতে লাগবে, আর মুখস্থ করে আজকে মুখস্থ করলে কালকে মনে থাকবে, পরশু ভুলে যাবে, তো কোনো লাভ হবে না। কনসেপ্ট পড়ো, যাতে তোমরা একবার দেখলেই মনে হয়ে যায় এটা তো এই কোশ্চেনটা হবে, ওইখান থেকে এসেছে, ওই চ্যাপ্টার থেকে এসেছে, মনে থাকবে। তার জন্য সবসময় আমরা কনসেপ্টে ফোকাস করে থাকি। আচ্ছা যাই হোক, নেক্সট রয়েছে 36 নাম্বার, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎসকে? অনেকবার বলেছি এই কোশ্চেনটা, আগে হয়তো এক দুবার তো কোশ্চেনটা ছিল, মানে সেম না ছিল বাট এটার মতনই মিনিং সেম এরকম ছিল। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা উৎসই হলো জনগণ। জনগণ কেন এটা মনে করি আর বলা দরকার নেই, অনেকবার বলেছি। নেক্সট 37, গণতন্ত্র নাগরিকদের কোন অধিকার সবচেয়ে বেশি? গণতন্ত্র নাগরিকের কোন অধিকার সবচেয়ে বেশি? সম্পত্তির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, কর না দেওয়ার অধিকার, সামরিক অধিকার। গণতন্ত্র নাগরিকের অধিকারের মধ্যে যেরকম সম্পত্তির অধিকার এটাও কিন্তু আছে, মত প্রকাশের স্বাধীনতা এটাও কিন্তু আছে, কর না দেওয়ার অধিকার এটা নেই, সামরিক অধিকার এটা নেই। তো এই দুইটা অধিকার কিন্তু আছে, কিন্তু কোনটা সবচেয়ে বেশি? বেশি হলো মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতাটা বেশি, তার মানে এই না যে সম্পত্তির অধিকার নেই, সম্পত্তির অধিকারও আছে, বাট এখানে বলেছে অধিকার সবচেয়ে বেশি কোনটা? মত প্রকাশের স্বাধীনতা বেশি। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আনসার ইজ অপশন নাম্বার বি। এখানে আরেকটা জিনিস বলার, এই যে সম্পত্তির অধিকার রয়েছে এটা কিন্তু একটা সময় মৌলিক অধিকার ছিল, কিন্তু পরবর্তী সময় মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু যে অন্যান্য অধিকারের মধ্যে এটা চলে এসেছে সম্পত্তির অধিকার। এটা কখন পাবে? যখন সংবিধানগুলি নিয়ে আলোচনা করা হবে, সিলেবাসে আছে, সেখানের মধ্যে কিন্তু দেওয়া আছে সম্পত্তির অধিকার সম্পর্কে, আর অনেক ডিটেলস রয়েছে সেখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা এখানে আনসারটা অপশন বি। নেক্সট রয়েছে গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য কি? গণতন্ত্রের যে প্রধান উদ্দেশ্যটা কি? রাজা প্রতিষ্ঠা করা তো অফকোর্স হবে না। জনগণের কল্যাণ নিশ্চিত করা, প্রশাসনিক জটিলতা বৃদ্ধি করা, একদলীয় শাসন। আনসার আমি আশা করি এতক্ষণে তোমরা আনসার দিয়ে দিয়েছো, এক্সপ্লেন করার কি দরকার আছে? এতবার করে বলেছি কি হবে গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য? অফকোর্স জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনগণের কল্যাণই তো হলো, জনগণের জন্যই তো গণতন্ত্রটা আছে, সরকার আছে, তো মেইন হলো জনগণ। তো আনসার জনগণের কল্যাণ নিশ্চিত করা। নেক্সট রয়েছে 40 নাম্বার, গণতন্ত্রে অংশগ্রহণমূলক সরকার কাকে বলে? যেখানে জনগণ ভোট দেয় না তাদেরকে কি গণতন্ত্রে অংশগ্রহণমূলক সরকার বলে? না, বলে না। যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে নীতিতে অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ ওইটাকে বলে। মানে গণতন্ত্রের মধ্যে যে জনগণ রয়েছে তারা অংশগ্রহণ করেছে, সেটা হয়তোবা সরাসরি হয়তোবা প্রতিনিধির দ্বারা, ওইটাকেই তো বলা হচ্ছে, ওইটাকেই তো অংশগ্রহণ বলা হচ্ছে। তো আনসার হবে কি এই যে যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে নীতিতে অংশ নেয় সেটা। আর রাজা সিদ্ধান্ত এটাও হবে না, সেনা শাসন করে এটাও হবে না, জনগণের ভোট দেয় না সেটাও হবে না। আনসার অপশন বি, অপশন বি। নেক্সট
41 গণতন্ত্রের স্বৈরতন্ত্র রোধের প্রধান উপায় কি? গণতন্ত্রের মধ্যে কিভাবে স্বৈরতন্ত্র রোধ করা যায়, তার উপায়টা কি? নিয়মিত নির্বাচন, নাকি সেনা শাসন, ধর্মীয় আইন, কর বৃদ্ধি? কর বৃদ্ধি হলে স্বৈরতন্ত্র রোধ করা যাবে এরকম কোনো কথা নেই। ধর্মীয় আইনও না, সেনা শাসনও না, আনসার হবে নিয়মিত নির্বাচন। স্বৈরতন্ত্র রোধ করার একমাত্র উপায়ই হলো নিয়মিত নির্বাচন, একটা সময় পর পর নির্বাচন করা, তাহলেই যে মানে সবকিছু ব্যালেন্স থাকবে, স্বৈরতন্ত্রটা হবে না, সেটা রোধ করা যাবে। তো আনসার অপশন এ। 42 কোন দেশ প্রতিনিধি গণতন্ত্র বিদ্যমান? যে কোন দেশে যে প্রতিনিধি গণতন্ত্র রয়েছে বা পরোক্ষ গণতন্ত্র রয়েছে? ভারত, সৌদি আরব, উত্তর কোরিয়া, তারপর হচ্ছে ভ্যাটিকান সিটি। আনসার হবে ভারত, কারণ ভারতেই প্রতিনিধির মাধ্যমে যে করা হয় বা যেখানে পরোক্ষ গণতন্ত্র রয়েছে। তো আনসার হবে অপশন এ। কিন্তু এখানে এই কোশ্চেনটা শেষ নয়, এখানে আমাদের এক্সপ্লেনেশনটাও জানতে লাগবে। ওই যে পড়েছিলাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম রয়েছে, সেটার মতোই কিন্তু এটা। ভারত একটি প্রতিনিধিত্ব গণতন্ত্র, যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করে যারা আইন তৈরি ও সরকার পরিচালনা করে। ভারতবর্ষ হলে মানে প্রতিনিধিদের দ্বারা চালিত হয়, জনগণ প্রতিনিধিদের চুজ করে, সে প্রতিনিধি যারা রয়েছে তারাই কিন্তু যে আইন প্রণয়ন করা নীতি নির্ধারণ করে থাকে, এইভাবে সরকার পরিচালনা হয়। তো এটা হলো প্রতিনিধিমূলক বা পরোক্ষ গণতন্ত্র ভারতবর্ষে। সৌদি আরবে কি? সৌদি আরব হলো একটি রাজতন্ত্র, যেখানে রাজা সকল ক্ষমতা ধরে রাখে এবং সাধারণ জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নেই। সৌদি আরবে এখনো রাজারাই আছে। সৌদি আরবে রাজতন্ত্র হয়, রাজারা শাসন করে থাকে সৌদি আরবে। তো মনে রাখবে সৌদি আরব রাজতন্ত্র। আর উত্তর কোরিয়া একদলীয় রাষ্ট্র, ওই যে যেখানে যে স্বৈরতান্ত্রিক রয়েছে, যেখানে জনগণের ভোটের মাধ্যমে কোনো বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। উত্তর কোরিয়া, একটু আগেও বলেছিলাম স্বৈরতন্ত্র এখানে কিন্তু রয়েছে, স্বৈরতান্ত্রিক রয়েছে। তো একদলীয় রাষ্ট্র, একটাই দল রাষ্ট্র আছে। আর ভ্যাটিকান সিটি যেটা ধর্মীয় রাজ্য, যেটা ধর্মের মাধ্যমে কিন্তু মানে যারা ধর্মগুরু রয়েছে তারা কিন্তু এটা চালিয়ে থাকে, দেশটা চালিয়ে থাকে ভ্যাটিকান সিটি। তো এটা হলো ধর্মীয় রাজ্য। পোপের শাসন, মানে খ্রিস্টান ধর্মের যে গুরু রয়েছে তাকে পোপ বলা হয়, পোপের দ্বারা শাসন করা হয়, মানে ওই ধর্মীয় গুরুর দ্বারা যে চালিত হয়। কোনো নির্বাচনে প্রতিনিধি এখানে মানে কোনো প্রতিনিধি বা নির্বাচন এখানে হয় না। ওকে, তো এটা হলো তো ভারত প্রতিনিধি গণতন্ত্র, সৌদি আরব রাজতন্ত্র, উত্তর কোরিয়া একদলীয় রাষ্ট্র, আর ভ্যাটিকান সিটি হলো একটি ধর্মীয় রাজ্য, পোপের মাধ্যমে পোপের শাসন হয়ে থাকে। ওকে, নেক্সট রয়েছে 43 নাম্বার। কোন দেশ সরাসরি গণতন্ত্রের প্রাচীন উদাহরণ? রোম, অ্যাথেন্স, লন্ডন, মস্কো। মানে সরাসরি গণতন্ত্রের একদম প্রাচীন উদাহরণ ওই যে প্রথম পড়েছিলাম প্রাচীন গ্রিসের অ্যাথেন্স। তো আনসার অপশন বি। নেক্সট 44 সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপ্রধানের ভূমিকা সাধারণত কি? যে সংসদীয় গণতন্ত্রের মধ্যে রাষ্ট্রপ্রধানের যে ভূমিকাটা সেটা কি? নির্বাহী প্রধান, আনুষ্ঠানিক প্রধান, বিচারক ও প্রশাসনিক কর্মকর্তা। আনসার হবে আনুষ্ঠানিক প্রধান। অপশন নাম্বার বি, আনুষ্ঠানিক প্রধান। এটা এক্সপ্লেনেশন যদি দেখো, রাষ্ট্রপ্রধান সাধারণত আনুষ্ঠানিক প্রধান। তো রাষ্ট্রপ্রধান কি? সাধারণত এটা আনুষ্ঠানিক প্রধান। আর সরকারের দৈনন্দিন কাজকর্মে তার সরাসরি অংশ নেই। নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। রাষ্ট্রপ্রধানের কাজ মূলত প্রতীকী ও সাংবিধানিক। উদাহরণ শপথ প্রদান, আইন অনুমোদন, রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিনিধি। ওকে, নেক্সট রয়েছে 45 নাম্বার। প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের সরকার পরিচালনা করেন। প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের মধ্যে সরকার পরিচালনা করেন কে? প্রধানমন্ত্রী, রাজা, প্রেসিডেন্ট, গভর্নর। নাম থেকে বোঝা যাচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের মধ্যে প্রেসিডেন্টই কিন্তু অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু সরকার পরিচালনা করেন। নেক্সট 46 সাংবিধানিক রাজতান্ত্রিক গণতন্ত্রে রাজা বা রানীর ভূমিকা কি? প্রশাসনিক শাসন চালানো, কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান, আইন প্রণয়ন করা, নাকি বিচার প্রদান করা? আনসারটা এখানে কি হবে? আনসারটা হবে কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান, অর্থাৎ অপশন নাম্বার বি, কেবল যে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। 47 নাম্বার। গণতন্ত্রের মানবাধিকার রক্ষার মূল উদ্দেশ্য কি? গণতন্ত্রের মানবাধিকার রক্ষার মূল উদ্দেশ্য কি? সরকারকে সর্বশক্তিমান করা, নাগরিকদের স্বাধীনতা মর্যাদা রক্ষা, সেনা শক্তি বৃদ্ধি, রাজতন্ত্র প্রতিষ্ঠা। এটা আনসার কি হবে? একটু আগে আমরা মানবাধিকার এটা পড়েছিলাম, সেটা হবে নাগরিকের যে স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা। তো আনসার হবে অপশন নাম্বার বি, অপশন বি। এক্সপ্লেনেশন কিন্তু আগেও আমি করেছি সেম কোশ্চেন। নেক্সট সংসদীয় গণতন্ত্রের উদাহরণ
উদাহরণ কোনটি? সংসদীয় গণতন্ত্রের উদাহরণ যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব। ভারতের মধ্যে সংসদীয় গণতন্ত্র রয়েছে, ওই যে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, ওই জিনিসগুলা। তো সংসদীয় গণতন্ত্র রয়েছে ভারতে। তো আনসার ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, এখানে অপশনের অ্যাকর্ডিং আনসার অপশন বি। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন রয়েছে। ওকে, এক্সপ্লেনেশন গুলো একটু বলে দিচ্ছি। যুক্তরাষ্ট্র এটি একটি রাষ্ট্রপতি ব্যবস্থা গণতন্ত্র যেখানে রাষ্ট্রপতি নির্বাহী প্রধান ও সরকার প্রধান উভয়। যুক্তরাষ্ট্রের মধ্যে না রাষ্ট্রপতি প্রধান, মানে এটা রাষ্ট্রপতি, আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি, তো ওইখানে যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি মেইন, প্রেসিডেন্সিয়াল যেটা গভর্নমেন্টের যেখানে রয়েছে, ডেমোক্রেসি রয়েছে সেটা। তো এটা যুক্তরাষ্ট্রে। তারপর ভারতের মধ্যে ভারত একটি সংসদীয় গণতন্ত্র যেখানে প্রধানমন্ত্রী প্রধান নির্বাহী থাকে এবং রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক ভূমিকা পালন করে, আর তাছাড়া ওই লোকসভা রাজ্যসভা তো থাকেই। চীন এটি একটি একদলীয় রাষ্ট্র। চীনের মধ্যে একদলীয় রাষ্ট্র রয়েছে যেখানে জনগণ ভোটের মাধ্যমে বাস্তব রাজনৈতিক ক্ষমতা প্রভাবিত করতে পারে না। আর সৌদি আরবে একটি রাজতন্ত্র, এই যে রাজাদের দ্বারা চালিত হয়, একটু আগে বলেছিলাম, যেখানে রাজা সমস্ত ক্ষমতা ধারণ করে এবং সাধারণ জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নেই। তো যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি দ্বারা হয়। ভারতবর্ষ সংসদের দ্বারা, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সংসদে অন্যান্য যে লোকসভা রাজ্যসভার যে সদস্য রয়েছে তারা থাকে। চীন একদলীয় রাষ্ট্র, আর সৌদি আরব হলো রাজতন্ত্র, রাজারা শাসন করে থাকে। নেক্সট কোশ্চেন 49 নাম্বার, প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের উদাহরণ কোনটি? প্রেসিডেন্সিয়াল কোনটাতে রয়েছে? যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র নাকি নরওয়ে? আনসারটা কি, আগের কোশ্চেনটা বললে এটা তোমরা আনসারটা কিন্তু ইজিলি করতে পারবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, অপশন নাম্বার সি যুক্তরাষ্ট্র। ওই যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা আগের স্লাইডের মধ্যে পড়লাম না, এই যে আগের স্লাইডে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ব্যবস্থা গণতন্ত্র, ওই রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, তো ওই প্রেসিডেন্ট যেখানে প্রধান থাকে এটাকে প্রেসিডেন্সিয়াল বলা হয়। তো এরপরে কোশ্চেনটা কি রয়েছে, এই যে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রের উদাহরণ কোনটি? এই যে যুক্তরাষ্ট্র। তো এখান থেকেই তো আমরা বুঝতে পারি, তার জন্য বলি প্রতিটা এক্সপ্লেনেশন খুব ইম্পর্টেন্ট। আনসার ইজ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। এই যে এখানে আবারও এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া হয়েছে, সেম ভাবেই রয়েছে। যে যুক্তরাজ্য যদি আমরা বলি, যুক্তরাজ্য হলো সংসদীয় গণতন্ত্র যেখানে প্রধানমন্ত্রী সরকারের কার্যক্রম পরিচালনা করেন রাজা বা রানী আনুষ্ঠানিক প্রধান। মানে যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সংসদ থাকে যেখানে প্রধানমন্ত্রী থাকে, মেইন থাকে, পরিচালনা করে, তাছাড়া রাজা বা রানীও থাকে। মানে যুক্তরাজ্যের মধ্যে রাজা রানীও আছে, বাট তারা নাম মাত্র আছে, মেইনলি প্রধানমন্ত্রী করে থাকে, সংসদে কাজ করে থাকে। আর জার্মানি একটি সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি আনুষ্ঠানিক প্রধান এবং বাস্তব নির্বাহী ক্ষমতা যে চ্যান্সেলরের হাতে থাকে। মানে জার্মানিও সংসদীয় গণতন্ত্র যেখানে মানে নাম হিসাবে এখানে মেইনলি রাষ্ট্রপতি থাকে, আর নাম হিসাবে এই যে চ্যান্সেলরের হাতে, মানে মেইন থাকে চ্যান্সেলরের হাতে মেইন, আর নামে রাষ্ট্রপতি। আর তাছাড়া যে সংসদে বেসিক্যালি সংসদের দ্বারা পরিচালিত হয়। আর যুক্তরাষ্ট্র এটি হলো প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র যেখানে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্র সরকার প্রধান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দ্বারা চালিত হয়। আর নরওয়েতে কি আছে? নরওয়ে একটি সংসদীয় রাজতন্ত্র, এটা সংসদের দ্বারা হয়, সংসদীয় রাজতন্ত্র। প্রধানমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতা রাখেন এবং রাজা আনুষ্ঠানিক প্রধান। আর রাজা হলো আনুষ্ঠানিক প্রধান। ওই জিনিসটা মনে রাখবে, কি আনুষ্ঠানিক আর ওই কার্যনির্বাহী ক্ষমতা, বাস্তবে কে আর যে নামমাত্র কে। ওকে, আনুষ্ঠানিক হলো নামমাত্র আর কি। তো যুক্তরাজ্যের মধ্যে কি দেখলাম, যুক্তরাজ্যের সংসদের ব্যবস্থা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী সব কাজকর্ম করে, আর রাজা রানীরা আছে কিন্তু তারা আনুষ্ঠানিক প্রধান মাত্র নাম মাত্র আছে আর কি। তারপর জার্মানির ক্ষেত্রে এটাও সংসদীয়, এটার মধ্যে রাষ্ট্রপতি হলো নাম মাত্র, মেইন কাজ থাকে, মেইন ডিসিশন চ্যান্সেলরের হাতেই থাকে। আর যুক্তরাষ্ট্র হলো প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র, মানে রাষ্ট্রপতি এখানে মেইন। আর নরওয়েতে এটা সংসদীয় রাজতন্ত্র, সংসদীয় ক্ষেত্রে রাজারা রয়েছে কিন্তু প্রধান মেইন কাজ প্রধানমন্ত্রী কিন্তু করে থাকে, রাজারা জাস্ট নামমাত্র। ক্লিয়ার? এগুলি কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, বাট এই সিরিজের লাস্ট নয়, এই সিরিজে সবে মাত্র শুরু হয়েছে, আর অনেকগুলা ক্লাসেস তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন, গণতন্ত্রের পক্ষে একটি প্রধান যুক্তি কি? এটি ক্ষমতা কেন্দ্রীকরণ ঘটায়, এটি জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতা নিশ্চিত করে, এটি স্বৈরতন্ত্রকে শক্তিশালী করে তোলে, এটি রাজতন্ত্রকে টিকিয়ে রাখে। তো আনসারটা কি হবে? রাজতন্ত্রকে টিকিয়ে রাখে, এটা গণতন্ত্রের পক্ষে যুক্তি তো ডেফিনেটলি হবে না। স্বৈরতন্ত্রকে
গণতন্ত্রকে শক্তিশালী করে না, এটাও হবে না। এটি ক্ষমতা কেন্দ্রীকরণ ঘটায় না, এটি হবে এটি জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতা নিশ্চিত করে। গণতন্ত্রের পক্ষে যুক্তি কোনটা হবে? জনগণের যেটা অংশগ্রহণ করতে পারে এবং জনগণ মানে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে, ওইটা হবে পক্ষে যুক্তি। তো এটাই হলো 50 নম্বর কোশ্চেন আনসার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো এখানে আমাদের শেষ হলো 50টা কোশ্চেন। এখন 50-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা বলবে। তোমরা কিন্তু আগের ক্লাসগুলিতে অনেকে কমেন্ট করেছো, তোমরা মেসেজও করেছিলে, তোমরা অনেকে 46, 47, 45 এরকমও পেয়েছো, খুবই ভালো, এক্সেলেন্ট। তো এগুলি কিন্তু প্রতিটা কমেন্ট আমরা পড়ে থাকি, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসটা কিরকম লাগলো, কত স্কোর করতে পারলে, কোনো রকম ডাউট থাকলে বা অ্যাডভাইস থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই সিরিজগুলা তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আরেকটা জিনিস তোমাদের আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, যাদের মক টেস্ট প্রয়োজন, যেটা আগেও বলেছিলাম, এখানে এসটিজিটির জন্য রয়েছে মক টেস্ট। আর্টসের বেঙ্গলি ভার্সন, যারা মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে আরো বেশি স্ট্রং বানাতে চাও তাদের জন্য রয়েছে এই অনলাইন মক টেস্টের কোর্সটা, এসটিজিটি সিলেবাস ওয়াইজ মক টেস্ট, এসটিজিটি আর্টসের বেঙ্গলি ভার্সন, শিডিউল মক টেস্ট, যেখানে রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন অনুসারে মক টেস্টগুলো হচ্ছে, যেখানে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, 4টা সাবজেক্ট থেকে সিলেবাসে অ্যাকর্ডিং রুটিন ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ। পাশাপাশি পরীক্ষার আগে 150 মার্কসের মক টেস্টও সেম কোর্সে পেয়ে যাবে, যেটা প্রাইস হলো মাত্র 499 টাকায় ওভারঅল অনলাইন কোর্সটা, অনলাইন মক টেস্টের কোর্সটা পেয়ে যাচ্ছ। আর যদি ভাবো মক টেস্টের পাশাপাশি ক্লাস করলে তো একটু বেটার হতো, তাহলে এটার বেটার ভার্সনটা হলো এসটিজিটি ভিক্টোরি ব্যাচ। আর এই ভিক্টোরি ব্যাচ নিলে তোমাদের আলাদাভাবে মক টেস্টের কোর্স নিতে লাগবে না। ভিক্টোরি ব্যাচে কি পাচ্ছ? এসটিজিটি সোশ্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, 4টা সাবজেক্টেরই টপিক ওয়াইজ একদম নতুন সিলেবাস অনুসারে রচিত, টপিক ওয়াইজ একদম কনসেপ্ট ডিটেলসে বোঝানো হয়েছে, সেটার রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ। সেই ক্লাসের পিডিএফ নোটস, যেটা অ্যাপের মাধ্যমে দেওয়া আছে, অ্যাপ থেকে পড়তে পারবে, সেটা পেয়ে যাচ্ছ। ইভেন সেখানে শিডিউল মক টেস্ট, মানে এখানে যেটা পাচ্ছ সেই মক টেস্ট এই কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। আর 150 মার্কসের মক টেস্টও পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা এই ভিক্টোরি ব্যাচের মাধ্যমে, যারা আমরা সবাই মিলে তোমাদেরকে এই ক্লাসেসগুলি আমরা প্রোভাইড করেছি। ওকে, যাদের যাদের প্রয়োজন এই কোর্সটা বা এটা যেটা প্রয়োজন, সেটার জন্য তোমরা দ্য প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ইনস্টল করবে, তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, তারপর সেখান থেকে কোর্সটা পারচেজ করতে পারো। কোনো রকম ডাউট থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা কল করে নিও, ডিটেলস আমি তোমাদেরকে বলে দেব। তাছাড়া যদি হার্ড কপি প্রয়োজন হয়, আমাদের এখানে এসটিজিটি, এসটিপিজিটি মেটেরিয়ালস আছে, এসটিজিটি আর্টসের আছে, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল, বায়োসায়েন্সের যে বেঙ্গলি ভার্সন অ্যাভেলেবেল, আর এসটিপিজিটির ক্ষেত্রে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই 4টা সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। প্রতিটা নোটস, যে এখন টেট বলো, এসটিজিটি বলো, পিজিটি বলো, জেআরবিটি বলো, হাইকোর্টের নোটস বলো, টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন, পাশাপাশি এমসিকিউস, কোশ্চেন আনসার তো আছেই। তো যাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।